শুভ সন্ধ্যা। আমাদের আজকের আলোচনায় সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ঋষি কবিতা জীবনানন্দ দাশ সম্পর্কে কয়েকটি তথ্য। তো আজকে আমাদের আলোচনার বিষয়কে কেন্দ্র করে আমাদের তিনি বাংলা বিভাগ 44তম আবর্তনের শিক্ষার্থী, সেই সঙ্গে তিনি দীর্ঘদিন যাবৎ সাহিত্যের সাথে নিয়োজিত আছেন। থ্যাংক ইউ জান্নাতি। প্রথমে সবাইকে শুভেচ্ছা। আমি আশা করতেছি সবাই শুনতে পাচ্ছে। অবিদুল্লাল মাসুম জয়েন করছে বোধহয়। প্রথমত আমার নাম ওয়াদুদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি বাংলা ডিপার্টমেন্টে মাস্টার্সে, যেটা জান্নাতি বলল। আমি আজকে কথা বলবো 30 দশক এবং জীবনানন্দ দাশ নিয়ে। তো আমার বিশেষ কিছু বলার নাই। আজকে মূল বিষয় হচ্ছে তথ্য, 30 দশক সম্পর্কে কিছু তথ্য এবং জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু তথ্য। যদিও 30 দশক সম্পর্কে তথ্য এবং জীবনানন্দ দাশ সম্পর্কে তথ্য দিতে গেলে খুবই কমন কিছু তথ্য আসলে দেওয়া হবে, কারণ এদের সম্পর্কে নতুন তথ্য তো নাই। তো আমি যদি সবাইকে শুনতে পাইতাম তাহলে খুব ভালো হইতো। যে আমার আসলে কিছু প্রশ্ন ছিল, তো আমি তাহলে দিতে পাইতাম আর কি, যে আমি কোত্থেকে শুরু করব। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে সেশনটা এমন হয়ে থাকে যে আপনি আলোচনা করার পর আমরা হচ্ছে আমাদের ভিতরে যে সকল প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো হচ্ছে আপনার কথা বলার শেষে একটা প্রশ্ন উত্তর পর্বে চলে আসবে সেই বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে। তো কিন্তু আমার যে প্রশ্ন ছিল, আমার প্রশ্নের উত্তর কখন পাবো? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি তাহলে শুরু করি। হ্যাঁ জান্নাত, সব ঠিক আছে কি? আমি আসলে হ্যাঁ ভাই, নয়েজ পাচ্ছি। আপনি বলেন, সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ এই ভাই, যে শুনছি আমরা। হ্যাঁ ভাই, শুনছি আমরা। 21 শতককে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। কারণ হইল 21 শতকে আসলে সবচেয়ে বড় যে বিপ্লবটা হয়েছে সেটা হলো তথ্য এবং তথ্য প্রযুক্তি। তো যদি আজকে থেকে 20 বছর আগে, ধরা যাক যে আজকে থেকে 20 বছর আগে আমরা বিলং করতেছি 2000 সালে কিংবা 1990 সালে, সেই সময় যদি আমাদেরকে খুব সহজ একটা প্রশ্ন করা হতো, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে খুবই সাধারণ একটা তথ্য যদি জিজ্ঞেস করা হতো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে প্রথম অর্থমন্ত্রীকে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে ভাবতে হইতো যে এইটা আসলে কার কাছ থেকে জানা যাবে। আমি কি আমার কোনো বন্ধুকে জিজ্ঞেস করবো? ও কোত্থেকে জানবে? এটা ওর হয়তো জানার কথা না। আমি আমার কোনো শিক্ষককে জিজ্ঞেস করবো, সেই শিক্ষকের কি এটা জানার কথা? খুবই সাধারণ একটা তথ্য। কিন্তু আজকে 2020 সালে এই তথ্যটা এত বেশি অ্যাভেলেবল যে এটা কোনো তথ্যই না এখন আর। এখন এর থেকে অনেক অনেক বেশি বড় পরিসরে অনেক তথ্য আমাদের হাতে আছে। আমরা খুব সহজেই সেগুলাতে অ্যাক্সেস করতে পারি। তো তথ্য নিয়ে মূল সমস্যাটা হলো এই যে বাতাসের শাক সমুদ্রের মধ্যে ডুবে থাকলে যেমন বাতাসের অস্তিত্ব বোঝা যায় না, ঠিক সেরকম এত তথ্যের মধ্যে ডুবে থাকার কারণে তথ্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বোঝা যায় না। কিন্তু তথ্যের কিছু সংকটও আছে। তথ্য যেহেতু খুবই অ্যাভেলেবল, সো তথ্যের সংকটটা হচ্ছে এই যে তথ্য বিভ্রাট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ভুল তথ্য, মিথ্যা তথ্য এগুলা অনেক বেশি অ্যাভেলেবল। আবার চারদিকে এত তথ্য যে তথ্যের মানে তথ্যের সত্যতা যাচাই করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এখন তথ্য তো খুব বেশি গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে তথ্যের সত্যতা যাচাই, তথ্য অ্যানালাইসিস করা, সেই তথ্যকে যাচাই করা। তো তথ্যকে যাচাই করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তথ্য যাচাই করার পদ্ধতি মোটামুটি দুইটা। একটা হইতেছে তথ্যের সত্যতা যাচাই, আরেকটা হইতেছে তথ্য অ্যানালাইসিস করা, তথ্য থেকেও অন্য কোনো আরো বিশেষ কোনো তথ্য বের করে নিয়ে আসা। ধরা যাক আমরা যারা সাহিত্যে পড়ি কিংবা যারা সাহিত্যের ব্যাপারে আগ্রহী, তারা মূলত যেটা করি, আমাদের কাছে কিছু তথ্য থাকে, কিছু টেক্সট থাকে, সেই টেক্সট গুলোকে আমরা অ্যানালাইসিস করি এবং তার মধ্যে থেকে আরো তথ্য আমরা আবিষ্কার করার চেষ্টা করি। আবার যারা অন্যান্য বিষয়ে যেমন সাংবাদিকতা নিয়ে যারা পড়াশোনা করে, তারা যেটা করে সেটা হচ্ছে যে তথ্যটা সত্য কিনা এটাও তারা আবিষ্কার করে। আমাদের হাতে যেহেতু প্রচুর তথ্য আছে জীবনানন্দ দাশ সম্পর্কে এবং
30-এর দশক সম্পর্কেও। ফলে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না যে ঠিক কোন জায়গা থেকে আমার এবং আমার কি কি তথ্য দেওয়া উচিত। কারণ সবাই সব তথ্য জানে, এখন সবার কাছে সব তথ্যের অ্যাক্সেস আছে। আমার জানা দরকার ছিল যে 30 দশক সম্পর্কে এবং জীবনানন্দ দাশ সম্পর্কে কি কি তথ্য আসলে দেওয়া যায়। আমি কি জানতে পারবো যে সবাই, যেমন এখানে হাসান নাইম আছে, অনেকেই আছে, তো কেউ কি আমাকে বলবে বা সবাই কি আমাকে 1 মিনিট করে বলবে যে তথ্য জীবনানন্দ দাশ সম্পর্কে এবং 30 দশক সম্পর্কে আপনাদের কাছে কি কি তথ্য আছে, 1 মিনিট করে। সো আমি শুরু করতে পারি যেখান থেকে আমি শুরু করব। আচ্ছা, আমি কি হাসান নাইমের কথা শুনতে পাবো? হাসান নাইমের সামনে কথা বলতে আমি একটু হীনমন্যতায় ভুগি আসলে, এটা সত্য। এই ভাই জন্য ওর এখন কি মুখে দেখতে শোনা চাচ্ছি। যাচ্ছে? এখন শোনা কি শোনা যাচ্ছে, যাচ্ছে? শোনা যাচ্ছে। হাসান নাইম, আচ্ছা খুবই আচ্ছা, দরকার আমি ছিল, খুবই তোমার খুবই মুক্ত দুঃখিত। বিজ্ঞাপনে থাকা ছিল। খুবই আচ্ছা দুঃখিত আমি, আমার হচ্ছে এখানে সমস্যা, নেটে আচ্ছা সমস্যা হয়। ভাই আপনি যেখান থেকে বলেন সেখান থেকেই শুনবো, আমরা আচ্ছা। আর কি বলবো না না, বলেন। আমার আমার কাছে 30 দশক এবং জীবনানন্দ দাশ সম্পর্কে দেওয়ার মতো বিশেষ কোনো তথ্য নেই। তো ভাবতেছি যে বিশেষ বিশেষ তথ্য কি ভাই, আপনি যা বলবেন আমরা সেখান থেকেই শুনবো। না না, এই যে ঠিক আমরা আছে। আছি, সোহান আছি, আমাদের ছোট ভাইরা আছে এখানে, আমি তো শোনার জন্য আসছি ভাই। হ্যাঁ আপনি বলেন, আমরা শুনি। হুম, ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, পরে যদি প্রশ্ন থাকে বলবো। তো মুখ মুখ দেখাবি না, ঢেকে রাখবি? আচ্ছা, মুখ ঠিক ঢেকে আছে। রাখি তাহলে সুবিধা হয় না না, আপনার দেখে দেখে রাখি, মুখ দেখি তাহলেই ভালো। আমি না হয় আমার নিজেকে মনে হবে রেডিও আচ্ছা। দেখি বা। আচ্ছা, তো 30 দশক মানে হইল 30-এর দশক, যেটাকে কেউ কেউ ব্যাকরণিক সমাধান করে বলবে 3-এর দশক। অবশ্য আমাদের দেশের বাইরে যারা বাংলা চর্চা করে, ভারতের বাংলা অঞ্চলে, কলকাতা, পশ্চিমবঙ্গে, ওরা অবশ্য 3-এর দশক বলে। তো 8-এর দশক, 9-এর দশক এভাবে বলে। যাই হোক, 30-এর দশক মনে হয় যে 30-এর দশকে যেটা হয়েছে যে কল্লোল নামে একটা সাহিত্য গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। তো এই কল্লোল গোষ্ঠী নতুন ধারায় সাহিত্য লেখার চেষ্টা করেছে। রবীন্দ্রনাথের সময় যেটা হয়েছে যে রবীন্দ্রনাথ তো একদম সর্বব্যাপী একজন সাহিত্যিক। তিনি মানে সবকিছু ব্যক্ত করে সাহিত্য চর্চা শুরু করেছিলেন। তার দ্বারা সবাই প্রভাবিত। ওই সময়ে নাকি সবাই রবীন্দ্রনাথ লিখতেন, এরকম কথা আমি শুনেছি। তো রবীন্দ্রনাথের পরে 30-এর দশকে কিছু তরুণ গোষ্ঠী তারা চিন্তা করলেন যে তারা আলাদাভাবে সাহিত্য চর্চা করবেন, যার মধ্যে রবীন্দ্রনাথের এই যে সর্বগ্রাসী প্রভাব এটা থাকবে না। ফলে একটা নতুন ধরনের সাহিত্য বিপ্লব হয়েছে। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ পরিগ্রহ করছে। অবশ্য 30-এর পরে, যেটা সোহান একটু আগে বলেছে, যে 30-এর পরে আহ যে সাহিত্যিক যে কাঠামো, সেটা অনেকটা মানে পশ্চিমমুখী। রবীন্দ্রনাথকে অতিক্রম করতে গিয়ে তারা আহ পশ্চিমের দিকে চলে গেছে, যেটা একটু আগে সোহান বলেছে। এটা অনেকাংশে সত্যি। অনেকে এটার সাথে একমত হবে, কেউ কেউ হয়তো এই তথ্যের ব্যাপারে একমত নাও হতে পারে। তথ্যের যে সমস্যা, তো 30-এর দশকের একজন প্রধান কবি হলেন জীবনানন্দ দাশ। 30-এর দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় জীবনানন্দ দাশকে। অবশ্য এটাও একটা তথ্য মাত্র, এবং এরও এরও এটাকেও যাচাই করে নেওয়ার সুযোগ আছে আমাদের হাতে। সবসময় এই তথ্য, সবার কাছে এই তথ্য সত্য নাও হতে পারে। যা হোক, তো 30-এর দশকে যারা প্রধানত কবিতা রচনা করতে শুরু করলেন, সেই সময়ের কবিদের নিয়ে বিভিন্ন সময়ে সেই সময়ের কবিদেরকে নিয়ে সরি সেই সময়ের কবিদের নিয়ে আহ প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর আলোচনা সমালোচনাও হয়েছে। 30-এর দশকের অন্যতম একজন প্রধান কবি এবং সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু। তো বুদ্ধদেব বসু এই 30-এর দশকের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র। বুদ্ধদেব বসুর একজন
বুদ্ধদেব বসুর একজন স্টুডেন্ট ছিলেন, একজন ফেলো ছিলেন, তার নাম দীপ্তি ত্রিপাঠী। দীপ্তি ত্রিপাঠী তার একটা গবেষণার বইয়ে, তার একটা গবেষণার থিসিসে রবীন্দ্রোত্তর আধুনিকতা, যে রবীন্দ্রনাথের পরবর্তী যে আধুনিকতা, সেই আধুনিকতার অবতার, সেই আধুনিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিদের নাম হিসেবে 5 জন কবির নাম উল্লেখ করেছেন এবং তাদেরকে বলেছেন পঞ্চপাণ্ডব। তো সেই 5 জন কবির একজন হচ্ছেন জীবনানন্দ দাশ, অন্য একজন বুদ্ধদেব বসু। অনেকে এই তালিকায় বুদ্ধদেব বসুর নাম দেখতে চায় না, কেউ কেউ মনে করে যে এই তালিকায় বুদ্ধদেব বসুর নাম থাকার একটা কারণ হচ্ছে উনি দীপ্তি ত্রিপাঠীর কাছের মানুষ। দীপ্তি ত্রিপাঠী উনার প্রতি হয়তো স্বজন প্রীতিবশত কাজটা করেছে। উনার আসলে 30-এর দশকের যে বিপ্লব, কবিতার যে বিপ্লব, সেখানে থাকার যোগ্যতাই না, অনেকে এটা মনে করে। আমি সম্প্রতি একটা বই এরকম কথা পড়েছি বা এই কথার পক্ষে কিছু যুক্তি করেছি। তো 30-এর দশকের আরো 3 জন যে কবি আছেন, অমিত চক্রবর্তী, তারপরে বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, এরা হচ্ছেন এই পঞ্চপাণ্ডবের বাকি 3 জন। প্রথমত জীবনানন্দ দাশ কবিতা লেখা শুরু করেছেন যেই মানে এক অর্থে বলা যায় যে জীবনানন্দ দাশ কবিতা লেখা শুরু করেছেন একটু দেরি করে। যেই সময়ে বুদ্ধদেব বসুরা যে অল্প বয়সে তারা শিল্প সাহিত্যের যেই শাখায় চলে গেছে, যেখানে তারা যেখানে চলে গেছে, সেখানে জীবনানন্দ দাশ পৌঁছাতে তার একটু সময়ই লেগেছে। এবং জীবনানন্দ দাশ মূলত এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসছেন এবং এত জনপ্রিয় হয়েছেন, তার প্রধান অস্ত্র, যা তার প্রধান বাহন ছিলেন আসলে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুই তাকে প্রমোট করছেন। এখন জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু এরা 30-এর দশকের অন্যতম প্রধান কবি। তো 30-এর দশকে যেটা হয়েছে, 30-এর দশকে আধুনিক কবিতা লেখা হয়েছে। এখন আধুনিক কবিতার সবচেয়ে সুবর্ণ সময়, সবচেয়ে স্বর্ণ যুগ মনে করা হয় 30-এর দশককে। আর তবে আধুনিক কবিতা লেখা শুরু হয়েছে আসলে আরো অনেক আগে। আমার কাছে একটা বই আছে, আধুনিক কাব্যের পটভূমি। এই বইয়ের প্রথম খণ্ডে একদম মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে ঈশ্বর গুপ্তকে পর্যন্ত আধুনিক কবিদের কাতারে ফেলা হয়েছে। এবং এরপরে দ্বিতীয় খণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক কবি। তো এরপরে যখন আধুনিক কবিতা লেখা শুরু হলো 30-এ, সেই সময় এসে তো মাইকেল মধুসূদন দত্ত আর আধুনিক থাকলেন না, ঈশ্বর গুপ্তের তো আধুনিক হওয়ার প্রশ্নই আসে না। তো আধুনিক হয়ে উঠলেন কারা? এই যে পঞ্চপাণ্ডব এবং তার সমসাময়িক অন্যান্য কবিরা। তারপরে আরো আধুনিকতার চর্চা হয়েছে, এই যে জীবনানন্দ দাশদের পরেও আধুনিকতার চর্চা হয়েছে। তো কেউ কেউ হয়তো মনে করবে যে আধুনিকতা খুবই আপেক্ষিক, আধুনিকতার সময়ে সময়ে চেঞ্জ হয়। কেউ কেউ মনে করবে যে না। আমি এখন পড়বো 8 বছর আগের একদিন কবিতা, সোহান। এটা আমার খুবই পছন্দের একটা কবিতা। ভাই পারলে বোধ কবিতাটাও পড়েন। পারতেছি না আমি আসলে, আমার কাছে বই নেই, নেট থেকে আচ্ছা, অবশ্য বই বের নেই। করে পড়বো। হ্যাঁ, বোধ কবিতাটাও পড়বো। 8 বছর আগের একদিন, দ্বিতীয় পর্ব আগে পড়ে তারপর প্রথম পর্ব পড়বো। আচ্ছা। শোনা গেল লাশ কাটা ঘরেই নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। একজন লোকের সম্পর্কে বলা হচ্ছে যে লাশ কাটা ঘরে তাকে নিয়ে গেছে, এরকম কথা শোনা যাচ্ছে। গতকাল রাতেই ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, কোনদিন জাগিবে না আর। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কে ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার ঘুজির বুকে ঘুমায় এবার, কোনদিন জাগিবে না আর। কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে
উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো প্যাঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশ, চারিদিকে মশারের ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানাইনি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে ঘুমোটে খ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো একই বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা, ফুটফুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। এটা আমার খুবই প্রিয় একটা কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, 8 বছর আগের একদিন। তো অনেক সুন্দর হয়েছে ভাই। থ্যাংক ইউ। তো 8 বছর আগের একদিন এই কবিতাটা নিয়ে একদিন আমি সোহানের সাথে গল্প করেছিলাম যে কবিতাটা আমার কত পছন্দ এবং আমি কবিতাটা কেন এত বেশি পছন্দ করি। আমাকে ঠিক কোথায় কোথায় এই কবিতাটা আক্রমণ করে, মানে কাইন্ড অফ আক্রমণ, যে একটা মানে এই কবিতার মধ্যে একটা ঘোর আছে। নাইম একটু আগে যেটা বলেছে বোধ কবিতা, সেই বোধ কবিতা আরো বেশি ঘোর লাগানো কবিতা, যে একটা ঘোর এসে আমাকে আক্রমণ করে। আমার বিশ্বাস জীবনানন্দ দাশের যে কোনো কবিতাই যে কাউকে আক্রমণ করে যদি সে পড়তে চায় সেই কবিতাটা। তো মোটামুটি অনেক তথ্য দেওয়া হয়ে গেছে 30 দশক এবং জীবনানন্দ দাশ সম্পর্কে। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করে, 1899 নাকি 98? তো এটাও একটা তথ্য। এরকম অনেক তথ্য আসলে দেওয়া হইলো। তথ্য তো ইন্টারনেটে পাওয়া যায়। তো তথ্য দেওয়ার ব্যাপারে আমার তেমন বেশি আগ্রহ নাই। আমার বেশি আগ্রহ কিছু কবিতা পড়ার ব্যাপারে। আমি কবিতা পড়তে পারলে বেশি পছন্দ করব এবং কবিতা পড়তে আমার ভালো লাগবে। তো এই যে কবিতাটা, এই কবিতাটার বিষয়ে অনেক কিছু বলার আছে। এটা ছাড়া আরেকটা কবিতা আছে জীবনানন্দ দাশের সবচেয়ে জনপ্রিয় কবিতা, যেটা মানুষ যে কবিতাটা সবচেয়ে বেশি পড়ে এবং জীবনানন্দ দাশের নাম শোনার আগে মানুষ যে কবিতাটার নাম শোনে, সেটা কোন কবিতা? অনেক স্পিকার বন্ধ। সেই কবিতাটার নাম হচ্ছে বনলতা সেন। জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। আমি এই কবিতাটা পড়ি। হ্যাঁ, আচ্ছা, এটা ছোট কবিতা, ওইটা তো একটু বড় ছিল, একটু সময় লাগছে, এটা কম সময় লাগবে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে,
অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার কে? বিম্বিসার একজনের নাম। বিম্বিসার, অশোক, এরা সবাই আসলে পার্সন, মানুষ। এই যে এদের যে জগৎ, জীবন্ত দাস হাজার হাজার বছর ধরে হাঁটছেন, অনেক বছর ধরে হাঁটছেন। হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে। তো হাজার বছর ধরে হাঁটার মধ্যে দুইটা ব্যাপার আছে, যদি আপনারা সবাই খেয়াল করেন। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে টাইম। হাজার বছর ধরে, 1000 বছর কিংবা হাজারো বছর, অনেক হাজার বছর ধরে একজন হাঁটছেন। এবং পৃথিবীর পথে, অর্থাৎ স্পেস, জায়গা, দুইটা জিনিস, টাইম এবং জায়গা, এই দুইটাই বিস্তৃত। একটা 1000 বছর অথবা অনেক হাজার বছর, আর একটা হইলো পৃথিবীর পথে। সারা পৃথিবী জুড়ে হাঁটছেন। কোথায় কোথায় হাঁটছেন তাও বলতেছেন কিন্তু জীবন্ত দাস। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি এইসব জায়গায়। এই যে সিংহল সমুদ্র, মালয় সাগর, এইসব জায়গায় আমি অনেক ঘুরেছি। বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার 1000 বছর আগের একজন মানুষ। অশোক, উনিও 1000 বছর আগের একজন মানুষ। অশোক বোধহয় একজন রাজা ছিলেন। তো এই অশোক এবং বিম্বিসার যে জগৎ, এই জগৎটাকে জীবন্ত দাস বলছেন এর জন্য বিশেষণ দিচ্ছেন ধূসর। ধূসর, ধূসর কেন? নীল না কেন, সবুজ না কেন? ধূসর জগৎ, এই জগৎটাকে উনি ধূসর বলতেছেন। আচ্ছা, ধূসর বলার কি কি কারণ থাকতে পারে? বিভিন্ন জন হয়তো বিভিন্ন রকম উত্তর দিবে। বিভিন্ন জনের ধারণা বিভিন্ন রকম, যে কেন এই 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 বিম্বিসার অশোকের জগৎটা ধূসর কেন? বিম্বিসার অশোকের আর ধূসর আসলে কিসের কিসের প্রতীক, মানে কার প্রতিনিধিত্ব করে? ধূসর দিয়ে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, ধূসর দিয়ে হয়তো অস্পষ্ট কিছু বোঝায়, অথবা মলিন কিছু বোঝায়, পুরনো কিছু বোঝায়, এরকম কিছু। আমি মানে পার্সোনালি আমি এইরকম ইমেজ পাই। আর অনেকে আলাদা আলাদা ইমেজ পাবেন, সবাই স্বাভাবিক। সেখানে ছিলাম আমি, সেখানে আমি ছিলাম। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। বিদর্ভ 1000 বছর আগের একটা 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 হারায় যাওয়া একটা শহর, একটা নগর। আচ্ছা, প্রাচীনকালে যে বৌদ্ধদের বিভিন্ন হ্যাঁ গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, ভাই। সেই ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে সেই ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে বলা হইতেছে যে ভারতবর্ষে 16টা হ্যালো। 16টা বিভিন্ন ভিন্ন ভিন্ন অঞ্চল ছিল। তার মধ্যে একটার নাম হইল আহ মনে নাই, কোশলা বোধহয়, কোশলা। এই কোশলার 3টা মানে রাজ্য ছিল। তো কোশলার তিনটা রাজ্য ছিল। তার মধ্যে একটা হচ্ছে শ্রাবস্তী। এই শ্রাবস্তীর আরো মজার মজার ইতিহাস আছে। শ্রাবস্তী যে এই যে 1000 বছর আগের যে নগর, এটা হচ্ছে রাম রামায়ণের যে রামের যে ছেলের লব, বড় ছেলে। রামের তো 2 ছেলে, সেই লবের জন্য এই শহরটা বানানো হয়েছিল, এই শ্রাবস্তী। এবং এটা এই যে যে কোশলার যে 3টা নগর, তার মধ্যে কিন্তু একটা শ্রাবস্তী এবং অন্যটা হচ্ছে অযোধ্যা, যেখানে রামের জন্ম হয়েছে, যেটা নিয়ে ভারতে তো তুলকালাম তুলকালাম চলতেছে। সে অযোধ্যার পাশের নগর হচ্ছে শ্রাবস্তী। 1000 বছর আগের কথা বলতেছি। কিন্তু যখন গৌতম বুদ্ধ এই অঞ্চলে একবার গিয়েছিলেন, ওখানে যাওয়ার পর একজনের সাথে ওনার পরিচয় হয়েছিল। আমার আসলে তথ্য তো মনে নাই আসলে নাম। ওখানে উনি তার জীবনের বেশ কিছু বছর, সম্ভবত অনেকগুলো বছর, 19 বা 12, এরকম বড় বড় অ্যামাউন্টের একটা লম্বা একটা সময় উনি ওখানে কাটাইছেন এই শ্রাবস্তীতে। তো শ্রাবস্তী খুব গুরুত্বপূর্ণ শহর। শ্রাবস্তীর কারুকার্য, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। মুখ শ্রাবস্তীর কারুকার্য মানে কি? শ্রাবস্তী তো একটা শহর, মুখ কিভাবে একটা শহরের মতো হইতে পারে? তো এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নাই, কিন্তু আমাদের সবার কাছেই আছে। মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। শ্রাবস্তীর ঠিক কোন বৈশিষ্ট্যের সাথে জীবন্ত দাস তুলনা করছেন তার নায়িকার মুখকে, তার নায়িকার চেহারাকে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রাবস্তী 1000 বছর আগে শহর। আমি যে ইমেজ পাই সেটা হইতেছে যে একটা একটা মানে ক্লাসিক একটা সিটি, কেমন কেমন একটা তামা তামা একটা কালার, মাটি, পুরোনো লাল মাটি থাকে না, যে বড় বড় বৌদ্ধ বিহার গুলো যখন আমরা দেখবো, লালচে লালচে ভাব, একটা ইট বালি, এরকম একটা কালার। আমার মনে হয় যে এটা এটা দিয়ে
জীবন দাসের নায়িকার মানে যে কালার, এই কালার সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে, না আমার ধারণা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর, অতি দূর সমুদ্রের পর ধরা যাক যে কেউ একজন, আমি অথবা আপনারা কেউ একজন একটা একটা জাহাজে করে সমুদ্রে পাড়ি জমাচ্ছি। আজকে না, এখন তো রাডার টাডার দিয়ে খুঁজে বের করে ফেলা যায়। অনেক দূরে আমরা সমুদ্র, যারা এই যে পড়ছি আমরা জুলভার্ন জুলভার্ন যারা পড়ছি, তারা জাহাজ এবং সমুদ্র যাত্রা সম্পর্কে তাদের অ্যাডভেঞ্চারের বিভিন্ন গল্প পড়া আছে। তো তারা ব্যাপারটা মানে তাদের জন্য ইমেজ করা সহজ হবে। যে আমরা ধরা যাক যে একটা বড় জাহাজে করে অনেক দূরে সমুদ্রের মধ্যে, অতি দূর সমুদ্রের পর আমাদের হাল ভেঙে গেল হঠাৎ, জাহাজের হাল, জাহাজের কন্ট্রোল নষ্ট হয়ে গেল হঠাৎ। জীবন্ত দাস বলতেছেন যে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। আমি যদি সেই জাহাজের নাবিক হই এবং আমি যদি আমার নিয়ন্ত্রণ হারায় ফেলি, আমার কন্ট্রোল যদি, জাহাজের কন্ট্রোল যদি নষ্ট হয়ে যায়, তখন আসলে আমার কেমন লাগবে? দিশাহারা, আমি জানি না কোন দিকে যাইতে হবে প্রথমত, দ্বিতীয়ত আমার হাতে কন্ট্রোলই নেই, আমি যাইতেও পারবো না, আমার তো ওখানেই মরতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো ওখানে না গেলে তো আমার পক্ষেও এটা ইমেজ করা সম্ভব না। তবে মোটামুটি যারা মানে কল্পনা প্রবণ, তারাই একটা একটা মানে খুবই জটিল একটা বিপজ্জনক একটা পরিস্থিতির আঁচ পাবে, যে হ্যাঁ খুবই বিপদে পড়ে যাবো আমরা, এরকম একটা পরিস্থিতি টের পাবে। যে অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, এমন সময় যদি সে দেখে সবুজ ঘাসের দেশ, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, হঠাৎ করে যদি সে দেখে যে সামনে একটা সুন্দর একটা সবুজ দ্বীপ, সুন্দর একটা সবুজ দ্বীপ, দারুচিনি দ্বীপ, আমাদের দারুচিনি দ্বীপ যেরকম সুন্দর সবুজ ঘাসের দ্বীপ, ওখানে গাছপালা আছে, ফলমূল দেখে, সুন্দর সবুজ ছায়া আছে, এরকম একটা দ্বীপ যদি ওই নাবিক দেখে তার সামনে, তাহলে তখন তার কেমন লাগবে? তখন তার কেমন লাগবে? সবুজ ঘাসের দেশ দারুচিনি দ্বীপের ভেতর, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। সেই বনলতা সেনকে আমি যখন দেখছি প্রথমবার, তখন আমি ওকে তেমন করে দেখছি। ওই যে নাবিক যখন বিপদে পড়ে, তার জাহাজের কন্ট্রোল যখন নষ্ট হয়ে যায়, জাহাজের কন্ট্রোল নষ্ট হয়ে যাওয়ার পরে সে যখন দিশাহারা হয়ে পড়ে, এবং সেই মুহূর্তে সে যখন দেখে যে একটা সুন্দর সবুজ ঘাসের দেশ, একটা 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 দারুচিনি দ্বীপ, তার তখন যেমন লাগে, এই বনলতা সেনকে দেখে আমার ওইরকম লাগছে, তেমনি দেখেছি তার এই অন্ধকারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হইতেছে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, এই দ্বীপটা যেন তার জন্য অপেক্ষা করেছিল, এই বনলতা সেন যেন তার জন্য অপেক্ষা করেছিল, 1000 বছর ধরে অপেক্ষা করেছিল। বলেছে সে এতদিন কোথায় ছিলেন। মজা না ইমেজটা? অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কেউ কি এভাবে তাকায় দেখাতে পারবে যে কিভাবে সে তাকাইছে বনলতা সেন? আমি তো ভাবতেই পারি না কিভাবে তাকাইছে। সিনেমাতেও এরকম সিন দেখি নাই। তো ভাবতে হয়তো পারি, কিন্তু বলার মতো করে ভাবতে পারি না আসলে। জীবন্ত দাশের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, উনি উপমা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করছেন বাংলা সাহিত্যে, উপমা নিয়ে খুব অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট করছেন জীবন্ত দাশ, খুবই চমৎকার সব এক্সপেরিমেন্ট করছেন। ধরা যাক কেউ যদি বলে যে, ধরো আমরা বাংলা কবিতা পড়ছি না, বাংলা কবিতায় বিভিন্ন রকমের উপমা আছে, আমার আসলে এখন কোনো কিছুই মনে পড়তেছে না, যে কাজল কি, ডাগর চোখ, তারপরে হচ্ছে পটল চেরা চোখ, পটল চেরা চোখ হইতেছে চোখের উপমা। চোখ কেমন, পটল চিরলে যেরকম হয় দেখতে আয়ত, এরকম। আবার কখনো কখনো বিভিন্ন চোখের বিভিন্ন রকমের উপমা আসলে আছে, আমরা আপনারা সবাই জানেন, বিভিন্ন সময় শুনছেন, আমার আসলে মানে ব্লাঙ্ক মনে আসতেছে না। তো জীবন্ত দাশ বলতেছেন পাখির নীরের মতো চোখ। এক ভদ্রলোক, তো জীবন্ত দাশের সমসাময়িক ছিলেন, উনি জীবন্ত দাশের খুব সমালোচনা করতেন। উনি জীবন্ত দাশের কবিতা বলতেন, আরে এগুলা কি সব লেখা রাখে ফালতু, পাখির নীরের মতো চোখ। উনি পত্রিকার মধ্যে পাখির নীরের মতো চোখ আইকা দেখাইছে, পাখির নীরের মতো চোখ দেখতে কেমন।
পাখি নীড়ের মতো চোখ, এর কি অদ্ভুত চোখ, একটা নায়িকার চোখ নাকি পাখি নীড়ের মতো। পাখি নীড়ের মতো ওই যে বাবু ইয়ে পাখির বাসা থাকে না, বিভিন্ন পাখি যারা এরকম গাছের ডালে যারা বাসা করে, এরকম পাখির বাসা, এবং তার মধ্যে একটা বড় চোখের আইবল আইকা দিচ্ছে, বলতেছে যে এটাই জীবনানন্দ দাশের নায়িকার চোখ। এগুলা করে তার সাথে মজা নিছে। তো পাখি নীড়ের মতো চোখ, আমার আসলে জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে সবাইকে যে পাখি নীড়ের মতো চোখ বললে আপনারা কে কেমন ইমেজ পান? জান্নাতি তো জানে, সে তো ক্লাস করে শিখে ফেলছে পাখি নীড়ের মতো চোখ কেমন। তো জীবনানন্দ দাশের সবচেয়ে মজার ব্যাপার হইতেছে উনি এই দৃশ্যগত উপমার বাইরেও আরেক ধরনের উপমার এক্সপেরিমেন্ট করেছেন। সেটা হচ্ছে মনোগত উপমা। পাখি যেমন সারাদিন ঘোরাঘুরি করে শেষে তার নীড়ে ফিরে যায় সন্ধ্যায়, সন্ধ্যায় যেমন সে তার নীড়ে ফিরে যায়, পাখির কাছে তার নীড় যেমন আশ্রয়, আমার কাছে এই বনলতা সেনের চোখ তেমন আশ্রয়। এই অর্থে পাখির নীড়ের মতো চোখ। তো এটা দেখতে পাখির নীড়ের মতো নাও হইতে পারে, এরকম একটা ব্যাপার। তো জীবনানন্দ দাশের মজাটাই আসলে এখানে। এমনিতে পাখি নীড়ের মতো চোখ শুনতেও যেমন ভালো লাগে, কারণ এখানে মজার সাউন্ডটা সুন্দর। দ্বিতীয়ত কেউ যদি ভাবে যে পাখি নীড়ের মতো চোখ আসলে এরকম, সে অনেক মজা পাবে। আর যারা একে দেখাইতে চাইছে পাখি নীড়ের মতো চোখ, তারা আসলে জীবনানন্দ দাশকে ভুল বুঝছে। ওরা হয়তো ইচ্ছা করে জীবনানন্দ দাশকে বুঝতে চায় নাই, অথবা তারা আসলেই ভুল বুঝছে। পাখির নীড়ের মতো চোখ, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এই যে আরেকটা উপমা, শিশিরের শব্দ। টানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। যখন মানুষের জীবনে আসলে কিছুই থাকে না, এই যে বললো না, দুইটা কথা বলছেন জীবনানন্দ দাশ। একটা হচ্ছে সব পাখি ঘরে আসে, সব পাখি ঘরে আসে, অর্থাৎ তার যে জার্নি এটা এক সময় শেষ হয়, তার তার যে ভ্রমণ এটা এক সময় শেষ হয়। আহ সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, বলা হয়ে থাকে যে নদীর উদ্দেশ্যই হচ্ছে সাগরের সাথে মিলিত হওয়া। নদী যদি একবার শুরু হয়, সে এনিহাউ যে কোনো উপায়ে সে সাগরের সাথে মিলিত হবেই। তার জীবনের লেনদেন আসলে একটা সময় শেষ হয়। তো আমরা যে এত কমপ্লিকেটেড, আমাদের যে এত জটিল জীবন, মানুষের জীবন তো খুবই জটিল এবং খুবই সূক্ষ্ম। এই যে আমাদের জীবন, এই জীবনের একটা সময় শেষ হয়ে যায় আসলে। আমাদের এখন নেক্সট কি, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো, সুন্দরী মেয়েকে, আমার প্রেমিকাকে বিয়ে করব, তারপরে হচ্ছে আহ আহ, ভালো একটা ক্যারিয়ার করব, তারপরে অনেক টাকা কামাই করব, বাপ মার মুখে হাসি ফোটাবো, তারপরে হচ্ছে একটা বাড়ি করব ঢাকা, একটা গুলশানে আমার একটা বাড়ি থাকবে। এরকম এইম থাকে না মানুষের জীবনে? আপনাদের মধ্যে কারো কারো এইম আছে যে আমি আমি পুলিশ হব, আমি এসপি হব, আমি অ্যাডমিন হব, আমি আমি মাস্টার হব, টিচার হব, এরকম বিভিন্ন এইম আছে। তো এই যে আপনাদের এই এইম, আমি আমি আল্লাহর কাছে দোয়া করি সবার এইম সফল হোক। কিন্তু আপনাদের এইম সফল হতে পারে, আল্লাহ না করুন নাও হতে পারে, কিন্তু আপনার এইম একদিন শেষ হবে। যখন আপনার বয়স 80 হয়ে যাবে, 70 হয়ে যাবে, 90 হয়ে যাবে, আপনার হয়তো ইচ্ছা যে আমি আমি এস হব। আল্লাহ এটা না করুক, আপনি এসপি হতে পারলেন না, আপনার এসপি হওয়ার ইচ্ছা সারা জীবন তো থাকবে না। আপনার বয়স যখন 90, তখন কি আর আপনি এসপি হইতে চাইবেন? চাইবেন না। আপনার লেনা দেনা, এই যে হিসাব নিকাশ, এটা তখন শেষ হয়ে যাবে। তখন আপনার গন্তব্য থাকবে নতুন অন্য কোনো দিকে। সেই সময়ে আসলে কি থাকে? এই সময় কিছুই থাকে না। জীবনানন্দ দাশ বলতেছেন যে এই যে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, হ্যাঁ, এই সময় আসলে কিছুই থাকে না। কি থাকে? থাকে শুধু অন্ধকার। অন্ধকার মানে কি? অন্ধকার আসলে কিসের ইমেজ দেয়? অন্ধকার খুবই অদ্ভুত একটা শব্দ, অদ্ভুত একটা ইমেজ। অন্ধকার দিয়ে কিছুই বোঝা যায় না। অন্ধকার দিয়ে অনিশ্চয়তা বোঝা যায়, অন্ধকার দিয়ে এন্ড, শেষ বোঝায়। অন্ধকার মানে কি? শেষ। অন্ধকার মানে কি? অনিশ্চয়তা, ভবিষ্যৎ আন্ধার। মানে কি? মানে হইতেছে যে ফিউচার একদম অনিশ্চিত, এরকম ব্যাপার। তো ওই সময়ে, যে সময় সবকিছু শেষ হয়ে যায়, সেই সময় কি থাকে?
থাকে শুধু অন্ধকার। আর কি থাকে? মুখোমুখি বসিবার বনলতা সেন। এই যে মুখের সামনে একটা বনলতা সেন বসে থাকবে, আমি তার মুখোমুখি বসে থাকবো, জাস্ট এইটাই। এই তো শেষ পর্যন্ত টিকে থাকে মানুষের জীবনে। তো জীবনানন্দ দাশ, এই বনলতা সেন কে? এটা কি মানুষ? আমি জানি না। এটা কি একজন 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 সুন্দরী নায়িকা? এটা কি একজন মানুষের প্রেমিকা? আমি জানি না। বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখতে চাইছেন। একজন আছেন, তার নাম আমার মনে নাই, উনি বলতেছেন যে জীবনানন্দ দাশের একজন কাজিন সিস্টার ছিলেন, সম্ভবত খালাতো বোন অথবা ফুফাতো বোনও হতে পারে। তো সেই কাজিন সিস্টারের প্রতি ওনার ক্রাশ ছিল ছোটবেলায়, যখন উনি বরিশালে ছিলেন, তখন এই কাজিন সিস্টারের উপর ওনার ক্রাশ ছিল। এই হচ্ছে বনলতা সেন। এটা ওরই বনলতা সেন বানাইছে। এরপরে আকবর আলী খান বলতেছেন, এই যে এতদিন কোথায় ছিলেন, এই লাইন ধরে উনি আগাইছেন। আকবর আলী খান, ডক্টর আকবর আলী খান, উনি বলতেছেন যে বনলতা সেন হয়তো কোনো দেহোপজীবী কেউ হবেন, যিনি দেহজীবী, যে আসলে তার জীবনে প্রচুর স্ট্রাগল থাকে, প্রচুর মানুষ তার জীবনে আসে, কিন্তু সে একজনের জন্যই অপেক্ষা করে, এরকম কিছু। কেউ কেউ এটাকে বিভিন্ন কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করতে চাইছেন যে বনলতা সেন আসলে একটা কনসেপ্ট। জীবনানন্দ দাশ নিয়ে এরকম মানে বিভ্রান্তি, বিভ্রান্তি বলবো আমি, এটা তৈরি হওয়া খুব স্বাভাবিক, কারণ জীবনানন্দ দাশ এগুলা করছেন। জীবনানন্দ দাশের কবিতার নায়িকার নাম হচ্ছে সুচেতনা। সুচেতনা বলতে তো, যদি ওই কবিতা নিয়েও এরকম এরকম বিভ্রান্তি তৈরি হয়, তখন সে কেউ ধরেই নিতে পারে যে সুচেতনা মানে হইতেছে কোনো একটা সুবোধ, কোনো একটা সুবোধ। তো জীবনানন্দ দাশের নায়িকাদের নাম এরকম। আরো কি কি নায়িকা আছে জীবনানন্দ দাশের? সুরঞ্জনা, এরকম। তো এই কবিতাটা আমি আরেকবার পড়ি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন কবিতা সম্পর্কে একটা তথ্য, সেটা হচ্ছে বনলতা সেন কবিতা 18 লাইনের কবিতা, 3টা স্তবকে লেখা। এবং বনলতা সেন কবিতায় বনলতা সেনের নাম 3বার আছে, এবং 3বারই এই যে 3টা স্তবকে লেখা, 3 স্তবকের শেষ শব্দ হচ্ছে বনলতা সেন। বনলতা দাশের এই তথ্যটা মজার না? তো এটা একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে বনলতা সেন, জীবনানন্দ দাশের আরো 2টা কবিতা আছে, আমি সেভ করে রাখছি। আমি ওই কবিতাগুলোও শোনাবো, খুব ছোট কবিতা, 4 লাইন 5 লাইন শোনাই। বনলতা সেনকে নিয়ে জীবনানন্দ দাশের আরো কবিতা। হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো, চারিদিকে পিরামিড কফিনের ঘ্রাণ অথবা কাফনের ঘ্রাণ পড়া যাচ্ছে না, কাফনের ঘ্রাণ, বালির উপরে জ্যোৎস্না, খেজুর ছায়ারা ইতস্তত বিচূর্ণ থামের মতো, এসিরিও দাঁড়ায় রয়েছে মৃত ম্লান, শরীরে মমির ঘ্রাণ আমাদের, ঘুচে গেছে জীবনের সব লেনদেন, মনে আছে শুধুলো সে, শুধালাম আমি শুধু বনলতা সেন। বনলতা সেনকে নিয়ে জীবনানন্দ দাশের আরো একটা আছে। তো ওই কবিতার নাম হলো একটি পুরনো কবিতা, গুগলে সার্চ করলে পাওয়া যাবে, খুবই ছোট একটা কবিতা, বনলতা সেনকে নিয়ে লেখা। তো 3টা তথ্য দিয়ে ফেললাম, যেটা ছিল আমাদের আজকের শিরোনামার একটা অংশ, তথ্য। তো এটা হচ্ছে আরেকটা তথ্য। আর যে 8 বছর আগের একদিন কবিতা,
সেই 8 বছর আগে একদিন কবিতায় বিভিন্ন মজার মজার সিন আছে, বিভিন্ন চিত্র আছে। মানে সিনেমায় সাধারণত সিন থাকে, কিন্তু জীবনানন্দ দাশের কবিতা এরকম 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 দৃশ্য আছে। মানে দৃশ্য মানে স্টোরি, এক একটা ঘটনা এরকম করে দেখানো আছে। এই কবিতাটা আমি পড়েছি আসলে, এই কবিতার কয়েকটা লাইন নতুন করে পড়ার জন্য, আবার পড়ার জন্য। এই যে এখানে বলতেছে, জীবনানন্দ দাশ বলছেন যে, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। অন্ধকার দুই রকমের। অন্ধকার, এই যে অন্ধকার, অন্ধকার হচ্ছে দুই ধরনের। প্রথমত অন্ধকার হচ্ছে যখন আকাশে চাঁদ থাকে না, অর্থাৎ অমাবস্যা। আরেকটা অন্ধকার হলো যখন আকাশে চাঁদ থাকে কিন্তু সে ডুবে যায়। মানে পূর্ণিমার মধ্যে, পূর্ণিমার সিজনে আর কি, শুক্লপক্ষের এমন একটা সময় যখন আকাশে চাঁদ ডুবে গেছে। তো এইরকমই এক পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়ার পরে যে অন্ধকার, সেই অন্ধকারের কথা বলতেছেন জীবনানন্দ দাশ। ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, এরকম একটা টাইম। অন্য কোনো অন্ধকার না, অন্য কোনো সময় না, মধ্যরাত না, অমাবস্যা রাত না, পূর্ণিমাও না। মরিবার হলো তার স্বাদ। এক ভদ্রলোকের হঠাৎ মরে যাওয়ার শখ হয়েছে, ঠিক আছে? শখই বলতেছেন জীবনানন্দ দাশ। মানে কেন শখ বলতেছেন? উনি বলতেছেন যে ওর মানে মরে যাওয়ার জন্য আমাদের জীবন, আমাদের যে সাধারণ সমস্যা থাকে, যে প্রেমিকা ছেকা দিছে, কিংবা চাকরি হচ্ছে না, কিংবা চাকরি চলে গেছে, সুইসাইড করার জন্য আমাদের আশেপাশে যে সাধারণ সাধারণ যে সিন গুলা, যেসব কারণগুলা সাধারণত ঘটে থাকে, এরকম কোনো কারণেই উনি সুইসাইড করেন নাই। জীবনানন্দ দাশ এই কবিতার মধ্যে বলছেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। মানে স্ত্রী আছে, পুত্র আছে, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, প্রেম আশা সব ছিল। এরপরে যে এর মধ্যে আরো লাইন আছে কয়েকটা জীবনানন্দ দাশের কবিতা শেষের দিকে। শোনো তবু এ মৃতের গল্প, কোন নারীর প্রণয় ব্যর্থ হয় নাই, মানে ছ্যাঁকাও খায় নাই। এই যে যে ভদ্রলোক মারা যাচ্ছেন, উনি কোনো নারীর প্রণয়ে ব্যর্থও হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। তার বিবাহিত জীবনও মোটামুটি ভালো ছিল, কোথাও রাখেনি কোনো খাদ, নিখাদ ছিল, কোনো ঝামেলা ছিল না। বউকে নিয়ে খুব প্রবলেম থাকে না মানুষের, মানে স্বামীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে খুবই অশান্তি চলে, যে কথা শোনে না, কিংবা হইতেছে যে তাকে কন্ট্রোল করা যাইতেছে না, থাকে এগুলা নিয়ে। যাই হোক, দাম্পত্য সমস্যাও তাদের ছিল না। হাড় হাওয়াতের গ্লানি, হাড় হাওয়াতের গ্লানি, বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। হাড় হাওয়াতের গ্লানি তার জীবনে ছিল না। এই যে যে লোক মারা যাচ্ছে, তার জীবনে হাড় হাওয়াতের গ্লানিও ছিল না। বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। ঠিক খুব যে বেদনা বিধুরও ছিল তার জীবন, অন্য কোনো ব্যথা ছিল তাও না। জীবনানন্দ দাশ এগুলো নিজেই বলতেছেন, এই কথাগুলো উনি নিজেই বলছেন এই লোকটা সম্পর্কে। তো তারপরেও তার সে যদি মরে যেতে চায়, এটাকে স্বাদ ছাড়া আর কি বলা যায়? মরিবার হলো তার স্বাদ, যথাযথ না, মরিবার হলো তার স্বাদ। তো এখানে আরেকটা কথা আমি সোহানকে এটা এর আগেও একবার বলছিলাম, আমি জানি না আর আর আমার অন্যান্য বন্ধুদের এখানে আছে, আমার বন্ধু অভি এবং নাইমও ছিল, তো ওদেরকেও বলছি হয়তো, যে বুদ্ধ, গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেন, গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেন সেদিন পূর্ণিমা ছিল। হুমায়ুন আহমেদের একটা কবিতা আছে, যে এরকম, কবিতাটা আমার মনে নাই, তো এখানে এরকম কথা বলা আছে যে, তুমি ঘরের মধ্যে দরজা জানলাগুলা সব খুইলা দাও, ঘরের মধ্যে জ্যোৎস্নার আলো ঢুইকা পড়ুক, এবং এই আলো জাস্ট বাইরের সাথে একটা সংযোগ তৈরি করুক, এবং এটা প্রান্তরের মতো একটা একটা হ্যাঁ, রাকিবও আছে, রাকিব হ্যালো। আর প্রাণ আম, একটা প্রান্তর খুলে দিক, যে প্রান্তর দূর জুড়ে আমি শুধু হাঁটবো হাঁটবো আর হাঁটবো, এবং আমি হারায় যাব। কার মতো? বুদ্ধর মতো। গৌতম বুদ্ধ এরকম একটা জ্যোৎস্না রাতে উনি গৃহত্যাগ করেছিলেন। কেন গৃহত্যাগ করেছিলেন উনি? কেন গৃহত্যাগ করেছিলেন? এই প্রশ্নের উত্তর ইনফরমেশন। ইনফরমেশনের ব্যাপারে আমার একদমই আগ্রহ নাই, আমার আগ্রহ ইনফরমেশন অ্যানালাইসিসের ব্যাপারে। উনি গৃহত্যাগ করেছিলেন জ্যোৎস্না রাতে। উনি যখন গৃহত্যাগ করেন তখন একজন একজন খুব বিখ্যাত একজন চিত্রশিল্পী আছেন, একজন ইতালীয় চিত্রশিল্পী, ঠিক ইতালীয় চিত্র, তবে খুব সাম্প্রতিক, মানে ক্লাসিক কোন আর্টিস্ট না। উনি একটা ছবি আঁকছেন,
সোহানকে যেটা ছবিটা দেখাইছি ওই ছবিটা না, অন্য একটা ছবি, তবে সেম কনসেপ্ট। ওই ছবির মধ্যে দেখা যাচ্ছে যে বুদ্ধ একটা প্রাসাদ, বড় প্রাসাদ, উনি তো রাজপুত্র ছিলেন, তো সেই প্রাসাদের এক দরজা ধরে দাঁড়ায় আছেন। জ্যোৎস্নার আলো, আরো যে খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে জ্যোৎস্না আসছে ঘরের মধ্যে। তার স্ত্রী এবং তার পুত্র, তার স্ত্রী ছিলেন খুবই সুন্দরী, তার এই সংসারে মতি ছিল না বলে তার বাবা তাকে খুব সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করায় দিছে। এবং স্বাভাবিক উনিও রাজপুত্র ছিলেন এবং সুন্দরী মেয়েকে বিয়ে করছেন, ওনাদের সন্তানও সুন্দর, এবং সবচেয়ে বড় কথা সুখী সংসার। সেই সংসারকে শেষবারের মতো দেখছেন উনি, ওই দরজায় হাত রেখে উনি ওই সংসারের প্রতি শেষ দৃষ্টি দিয়ে উনি চলে যাচ্ছেন, চিরতরে ঘর ছাড়ছেন। তো এখানে এরকম একটা সিন আছে, চিরতরে চলে যাচ্ছেন যে গৌতম বুদ্ধ তার স্ত্রী এবং পুত্রকে ছেড়ে। এই কবিতার মধ্যে এরকম একটা চিত্র আছে, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, ঘুম কেন ভেঙে গেল তার। কেন ঘুম ভেঙে গেল? বুদ্ধের ঘুম কেন ভেঙে গিয়েছিল? রাতে ঘুমাচ্ছিলেন তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে, রাহুলকে নিয়ে, কেন তার ঘুম ভেঙে গেল? আর এই যে ভদ্রলোক যার মরার স্বাদ হয়েছে হঠাৎ করে, উনারই বা কেন ঘুম ভেঙে গেল? তো আমি কি বেশি লম্বা করে ফেলতেছি আমি জানি না। তো উনারই বা কেন ঘুম ভেঙে গেল? জীবন্ত দাস বলতেছেন অথবা হয়নি ঘুম বহুকাল, এমনও হইতে পারে যে ও আসলে অনেকদিন ঘুমাই না, ঘুম ভাঙবে কিভাবে? লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার। এই যে এই যে ঘুমাচ্ছে, এখন যে ঘুমাইতেছে লাশ কাটা ঘরে, এবার আর এই ঘুম আর ভাঙবে না। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি। আমার আমার এক বন্ধু, মেয়ে বন্ধু, একবার, এটা আমার জীবনে অন্যতম একটা কুৎসিত দৃশ্য, আমার জীবনে দেখা অন্যতম একটা কুৎসিত দৃশ্য। আমার এই বন্ধু আত্মহত্যা করেছিলেন, উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তো আমি জানি না এরকম বীভৎস দৃশ্য আপনারা আর কেউ দেখেছেন কিনা। তো যাদের যাদের এরকম দৃশ্য দেখার মানসিক শক্তি আছে, তাদের ক্ষেত্রেই বলছি যে যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে একজন আত্মহত্যা করা একজনের মুখ আসলে কেমন বীভৎস হয়ে থাকে, তার জিভ বের হয়ে থাকে ক্ষেত্র বিশেষ। হুমায়ুন আহমেদ তার একটা উপন্যাসের মধ্যে একটা 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 ছেলে আত্মহত্যা করেছিল গলায় ফাঁস দিয়ে, সেই ছেলের সিন যেভাবে এঁকেছে, অনেকের হয়তো এই বই পড়াও থাকতে পারে, যেহেতু জীবন দাস অনেকে পড়েন এই জন্য বলছি। তো সেই সিন আমার পক্ষে এখন মানে ব্যাখ্যা করাও সম্ভব না যে কি বীভৎস তাকে দেখতে লাগে। এরকম একটা বীভৎস সিন হয়েছিল এই লোকের, রক্ত ফেনা মাখা মুখে মড়কে ইঁদুরের মতো ঘাড় গুজি। এই ঘুম চেয়েছিলে বুঝি? এই ঘুম তুমি চাইছিলা? এরকম একটা প্রশ্ন জীবন্ত দাস তাকে করেছেন। আধার ঘুজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। জানিবার একটা বেদনা আছে, মানুষের যে প্রজ্ঞা জ্ঞান ক্রমাগত বাড়ে, মানুষ আসলে ক্রমাগত বড় হয় এবং অভিজ্ঞতা অর্জন করে, এবং এই অভিজ্ঞতার একটা ওয়েট আছে, অভিজ্ঞতার একটা যন্ত্রণা আছে। জীবন্ত দাস এটাকে বলতেছেন জানিবার গাঢ় বেদনা, জানিবার গাঢ় বেদনা, জানিবার গাঢ় বেদনা সহিবে না আর, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই যে জানার যে গাঢ় বেদনা, এটা তোমাকে আর সইতে হবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে। আবার সেই অন্ধকার, চাঁদ না থাকার অন্ধকার না, চাঁদ ডুবে যাওয়ার অন্ধকার, এরকম একটা অন্ধকারে তাকে এই কথাটা বলেছিল। কোন কথাটা? এই যে জানিবার গাঢ় বেদনা তোমাকে আর সহ্য করতে হবে না, এই কথাটা, এই কথাটা তাকে বলেছিল যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা তাকে সেই কথাটা বলে গেছে। সাধারণত কথা বলার জন্য সাউন্ডের দরকার হয়, কিন্তু জীবন্ত দাস এখানে দেখাচ্ছেন যে একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা এসে বলে যাচ্ছে যে কোনোদিন জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না, সহিবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। উটের গ্রীবার মতো সাইলেন্স। উটের ঘাড় তো লম্বা, উটের ঘাড়, উটের যে ঘাড়, সেই ঘাড়ের মতো সাইলেন্স। মনোগত উপমা, দেখতে
সাইলেন্স দেখতে কেমন, এই প্রশ্ন করলে কেউ তো আমাকে মানে বিরক্ত হবে খুব, যে সাইলেন্স, নৈঃশব্দ দেখতে কেমন, নিস্তব্ধতা দেখতে কেমন। জীবন্ত দাস বলছেন যে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা। উটের গ্রীবা কি নিস্তব্ধ, অথবা উটের গ্রীবার ঠিক কোন বৈশিষ্ট্যটার সাথে নিস্তব্ধতার মিল আছে? এটা একটা মনোগত উপমা। তো এই প্রশ্নটার উত্তর সহজ, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা। আজকে আজকে আমাদের এই আলোচনার শেষ হলে আপনারা একটা উট দেখবেন, উটের ছবি ইন্টারনেট থেকে দেখবেন, সেখানে দেখবেন যে উটের গ্রীবা কিভাবে নিস্তব্ধ হইতে পারে, অথবা নিস্তব্ধতা কিভাবে উটের গ্রীবার মতো হইতে পারে। অ্যারাবিয়ান যে রূপকথা, আরব্য রূপকথায় উটের গ্রীবা, উট নিয়ে বিভিন্ন কাহিনী আছে। তো সেশন লম্বা হয়ে যাবে। তো ওই যে উপকথার সংযোগ এখানে এই ঘটনার সাথে, এই উটের গ্রীবার মতো নিস্তব্ধতার সাথে উনি করেছেন। তো এই যে একটা লোক মারা যাচ্ছে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, এরকম একটা টাইমে উনি যখন মারা যাচ্ছে, এই মারা যাওয়ার কোনো কারণ তো নাই। জীবন্ত দাস তো বলছেন যে মরিবার হলো তার স্বাদ, সব ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, কি সুন্দর সুখের সংসার যাচ্ছে, অশ্বত্থের ডালে এক গাছে দড়ি হাতে যাচ্ছে, কেন রে বাবা তোর কেন এটা করতে হবে? জীবন্ত দাস ওকে, এটা তো একটা সুইসাইড নিয়ে একটা কবিতা, সুইসাইড একটা তথ্য জানানোর আছে, সেটা হলো জীবন্ত দাস একজন নাস্তিক কবি, এবং একজন নাস্তিক কবির বৈশিষ্ট্যই হচ্ছে এই যে তিনি একজন আস্তিক কবির মতো করে চিন্তা করবেন না। আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস সংক্রান্ত আস্তিকতা এবং নাস্তিকতার কথা বলছি না, কিন্তু একজন আস্তিক কবি এবং নাস্তিক কবির একটা বেসিক পার্থক্য আছে। একজন আস্তিক এবং একজন নাস্তিকের যে সমর্পণের জায়গা, যে চিন্তার জায়গা, যে পজিটিভিটির জায়গা, সেই জায়গার কথা বলছি আমি। রবীন্দ্রনাথের পক্ষে কখনো এই কথা বলা সম্ভব না যে আমাদের শরীরে, আমাদের অন্তর্গত রক্তের ভিতরে কি কি যেন ছিল লাইনটা ছিল এরকম যে কি কি যেন ছিল, সেখানে বলা হচ্ছে যে আমাদের অন্তর্গত রক্তের ভেতরে একটা বেদনা থাকে, সেই বেদনা লাশ কাটা ঘরে নাই, সো এটা সমাধান একমাত্র সুইসাইড। এরকম কথা রবীন্দ্রনাথকে দিয়ে কখনো বলানো সম্ভব না, কারণ উনি একজন আস্তিক কবি, উনি একজন পজিটিভ কবি। আর জীবনানন্দ দাশ আস্তিক নন, সো তার পক্ষে এটা বলা সম্ভব, জীবনানন্দ দাশ এটা বলছেন। কিন্তু এই যে সিনটা তৈরি হয়েছে এখানে, যে লোকটা মারা যাচ্ছে আত্মহত্যা করার জন্য, এই কারণ যে যথেষ্ট না কিংবা যথেষ্ট কি না, এই এই ব্যাপারটাকে উনি ভেরিফাই করছেন কয়েকটা লাইন দিয়ে। আমি লাইনগুলা পড়ি। উনি বলছেন তবুও তো পেঁচা জায়গা, একটা পেঁচার জীবন সম্পর্কে আপনারা চিন্তা করেন, পেঁচার জীবনে কি আছে? ও একটা অন্ধকারে চলাফেরা করে। অন্ধকার সারা একটা মানে অন্ধকার আসলে খুবই অল্প সময় থাকে, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, তো 12 ঘন্টা অন্ধকার 12 ঘন্টা আলো। যে 12 ঘন্টা আলো থাকে, ওই 12 ঘন্টা ওকে থাকতে হয়, মানে লুকায়ে থাকতে হয়, ওকে আড়ালে থাকতে হয়, অর্থাৎ এই 12 ঘন্টা ওর জীবন থেকে নাই। তারপরেও যে 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে আবার বাই অ্যাক্সিডেন্ট যদি পূর্ণিমা থাকে, তাহলে তো আলো আছে, ও যাবে কোথায়? তো মাসের 15 দিন আবার ওকে থাকতে হচ্ছে অন্ধকারে। তো একটা বড় সময় ওর জীবনে, মানে খুবই অল্প সময়ও পায়। তারপরে যে অল্প একটু সময় পায়, ওই অল্প একটু সময় ও জেগে থাকে। কেন জেগে থাকে? শিকার করার জন্য, ওকে তো সার্ভাইভ করতে হবে। তো এই অল্প একটু সময়, এত জটিলতা নিয়েও একটা পেঁচা জেগে থাকে, একটা পেঁচা বেঁচে থাকে, তবুও তো পেঁচা জাগে। একটা ব্যাঙ যখন কোনো কিছুর চাপে মানে চ্যাপ্টা হয়ে যায়, ধরা যাক যে গাড়ির তলে চাপা পড়ছে, তার নিচের অংশটা ড্যামেজ হয়ে গেছে, কিংবা যে কারো পায়ের নিচে এটা চাপা পড়ছে, সরি এরকম একটা সিন আপনাদেরকে দেখাতে হচ্ছে যে কারো পায়ের নিচে একটা ব্যাঙ চাপা পড়ছে। তো এই ব্যাঙটা আরো 2টা মুহূর্ত বাইচা থাকতে চায়, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। ও ভাবতেছে যে নেক্সট মোমেন্টটা হয়তো আমার জন্য ভালো হবে, আমি হয়তো ভালো, নেক্সট সময়টা হয়তো আমার জন্য আরো আনন্দদায়ক হবে। অনুমেয় অনুমান করছে, ওই এত জটিলতার পরে ওই ব্যাংকটা একটা মুহূর্ত বাইচা থাকতে চায়। এর পায়ে যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। একটা মশার জীবনের কথা চিন্তা করো, মশা কি পরিমাণ স্ট্রাগল করতে হয় তাকে বাইচা থাকার জন্য, তারপরেও
সুবিধা মতো একটা একটা শিকার সে যখন ধরে, অর্থাৎ কাউকে যখন সে কাটে, ওর মধ্যেও আমরা তাকে মাইরে ফেলতে চাই, তারপরেও বেঁচে থাকতে চাই। জীবন্ত দাস সেটা বলছেন এই কবিতার মধ্যে, যে মশা তার আহ কি মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। তারপর ওই যে জীবনের স্রোত এটাকে সে ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। রক্তক্লেদ এবং রৌদ্র, মাছিটা কোত্থেকে কোথায় যাচ্ছে? রক্তক্লেদ থেকে, এই যে রক্ত পুঁজ মাখা একটা জায়গা থেকে, নোংরা একটা জায়গা থেকে সে আলোর দিকে যাচ্ছে। রৌদ্রে ফের উড়ে যায় মাছি, নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে যাত্রা। ঠিক আছে, রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। মাছিরাও পজিটিভিটির দিকে যাত্রা করে, সেও বেঁচে থাকতে চায়, আলোর দিকে সে যাত্রা করে। সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িং এর ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। যারা গ্রামে বড় হয়েছেন আপনারা অনেকে এই খেলাটা দেখছেন, যে মৌমাছি, তারপরে হচ্ছে যে আপনার ফড়িং, এগুলাকে বাচ্চারা ধরে একরকম পাশবিক নির্যাতন করে। ল্যাজ ধরে রাখছে, ওকে উড়াইতেছে, ল্যাজ ধরে একটা ফড়িংকে উড়াইতেছে। এরকম একটা নৃশংস দৃশ্য আপনারা হয়তো দেখে থাকতে পারেন। তো এই যে একটা ফড়িং, একটা ফড়িংকে, যে একটা দুরন্ত শিশুর হাতে যার জীবন, সেও উড়ে যেতে চায়, সেও বাঁচতে চায়। দুরন্ত শিশুর হাতে ফড়িং এর ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। সেও মরণের সাথে যুদ্ধ করতে চায়, মরণ থেকে বাঁচার জন্য সে স্ট্রাগল করতে চায়। তো চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। এই যে এত কিছু ঘটে, এত এত মানে সবকিছু বাইচা থাকতে চায়, তারপরেও তোমার এই অন্ধকারের মধ্যে অশ্বত্থের কাছে, অশ্বত্থ হচ্ছে একটা গাছ, বট গাছ জাতীয় একটা গাছ, এই গাছের কাছে তুমি গেছিলা এক গাছা দড়ি হাতে একা একা সুইসাইড করার জন্য। এত পজিটিভিটির মধ্যেও তুমি কেন গেছো বাবা? এরকম একটা ব্যাপার কেন গেছে, এই প্রশ্নের উত্তর জীবনানন্দ দাশ দিচ্ছেন। যে জীবন ফড়িং এর দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই যে ইনফরমেশনটা, যে জীবন ফড়িং এর দোয়েলের, এই ইনফরমেশনটা তুমি জানছো, দ্যাটস ওয়াই তুমি ওই জীবনের প্রতি আগ্রহ হারাই ফেলছো। ফড়িং আর দোয়েলের জীবন আর মানুষের জীবন এক না, মানুষের জীবন আরো অনেক সূক্ষ্ম, মানুষের জীবন আরো অনেক বেশি জটিল, অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি মানে কমপ্লেক্স। তো যে জীবন ফড়িং এর দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা, উদ্ধৃত করা হচ্ছে এই লাইনটাকে। এই জেনে কোথায় কি করছিলে তুমি? এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। তো শুধু যে সরি আফসানা, আনমিউট করে বল। আচ্ছা সরি, খেয়াল ছিল না। আচ্ছা, আমাদের এটা হচ্ছে কিছুক্ষণের ভিতর কেটে যাবে, তো আমরা সবাই আবার একই লিঙ্কে জয়েন করব। আচ্ছা ঠিক আছে। তো কেউ যদি মরে যেতে চায়, মরে যাওয়ার কারণ তার সে দেখাইলো যে হ্যাঁ, যে জীবন ফড়িং এর দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই জেনে সে মারা যেতে চাচ্ছে, কিন্তু মারা যেতে চাইলেই তো হবে না, কেউ তো আটকায় দিবে। মারা যেতে চাইলেই তো হবে না, কেউ তো ওকে বাঁচাই দিবে, তাই না? ওই সময় যায়ও তার এই যে তার মধ্যে যে নাস্তিবাচক মানে নাস্তিক্যবাদী চিন্তা, এই চিন্তার পরিবর্তন হলেও হতে পারে। ওইখানে যে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, মানে গ্রাভিটি তো আছে, গ্রাভিটিও তো তোমাকে বাধা দিবে যে তুমি বাবা এটা কইরো না, তাই তো? এটা করার জন্য তাকে আলাদা এফোর্ট করতে হবে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, এরকম একটা নেতিবাচক দৃশ্যের মধ্যে জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। কেউ যদি দেখে যে মানে সোনালী ফুল ফুটে আছে, আমি দেখছি এরকম দৃশ্য জাহাঙ্গীরনগরে, যে অসংখ্য জংলি ফুল ফুটে আছে। কোথায় এটা? এটা হচ্ছে জিমনেশিয়ামের পেছন দিয়ে যে রাস্তা, মানে যে মাঠ, খোলা জায়গা, ওইখান দিয়ে অনেক দূরে যাওয়ার পরে একটা দৃশ্য আমি দেখছিলাম, বঙ্গবন্ধু হলের পেছনে আরো অনেক দূরে ভেতরে ওখানে একটা জায়গা আছে, ওখানে একটা গাছের নিচে কিছু অনেক জংলি ফুল ফুটে আছে সাদা, হাজার হাজার জোনাকি। আমি এত জোনাকি এর আগে পরে কখনোই দেখি নাই।
তো ওই দৃশ্য দেখলে কারো মরতে ইচ্ছা করে? সেটাই বলতেছে জীবন্ত দাস, যে জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি, থুতথুরে অন্ধ পেঁচা, যে পেঁচা খুব স্ট্রাগল করে বেঁচে থাকে, থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। ও তো আশার বাণী দেখে যে সারা সারা মাসেও কতটুকুই বা সময় পায় একটু একটা ইঁদুর ধরার জন্য। চাঁদ কখনই বা ডুববে ও অপেক্ষা করে থাকে, ও চাঁদকে গালাগাল করে বুড়ি চাঁদ। ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, চমৎকার বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার, পেঁচা কি এই কথাগুলো তোমাকে এসে বলে না? এরকম সিনটা। তো আত্মহত্যা করতে যে লোকটা যাচ্ছে, তার প্রথমত তার আত্মহত্যা করার কোনো কারণ নাই, দ্বিতীয়ত তার আত্মহত্যা করার অনেক বাধাও আছে। তো যেটা বলছিলাম যে হ্যালো। শুধু যে মরে যাওয়ার কারণ নাই এটাই না, তার মরে যাওয়ার বাধাও আছে। ঠিক আছে? তো তার মরে যাওয়ার বাধাও আছে, এরকম একটা ব্যাপার। সেই সময়ে আহ জীবন্ত দাস আবার তাকে আশার বাণী শোনাচ্ছেন যে জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো, তোমার এগুলা দেখে ভাল লাগতেছিল না? তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে, এগুলো তোমার ভাল লাগতেছে? জীবন্ত দাস এই ডেড বডিকে প্রশ্ন করতেছে। এখানে কিন্তু টাইম নিয়ে একটা খেলা আছে এই কবিতার মধ্যে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে একসাথে বলতেছে যে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, প্রথমে যেটা শুরু হচ্ছে, তার মানে ঘটনাটা গতকালকের। আবার কবিতার নাম হলো ৮ বছর আগের একদিন, অর্থাৎ এটা একই সাথে ৮ বছর আগে, অর্থাৎ ৮ বছর আগের এমন একদিন তার পরের দিনকার ঘটনা। ঠিক আছে? টাইম নিয়ে জীবন্ত দাসের এই যে খেলা। তো আচ্ছা শোনো, জীবন্ত দাসের এর পরের লাইন হচ্ছে এই যে, এটা আমি আগে পড়ছিলাম, শোনো তবু এ মৃতের গল্প। এবার জীবনানন্দ দাশ কবি হিসেবে, কথক হিসেবে পাঠককে বলছেন, যারা এই ঘটনাটা শুনছে তাকে বলছেন যে তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ, কোথাও রাখিনি কোনো খাদ, সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হার হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। একটা মজার ওয়ার্ড আছে এখানে। যখন এখানে কি বলতেছে আসলে, এই মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, কোনো দুঃখ নাই, গ্লানি নাই, বেদনার শীত নাই, এই তো। তাহলে কি বলা উচিত এর সাথে? কনজাংশন কি হওয়া উচিত? যে তবু সে আত্মহত্যা করলো, যে আমার মরার কোনো কারণ নাই তবু আমি মরে যাচ্ছি, তাই তো? কিন্তু জীবন্ত দাস বললেন তাই তাই সে মারা মারা যাচ্ছে, তার মরার কোনো কারণ নাই তাই সে মারা যাচ্ছে। এই যে একটা খেলা, শব্দ নিয়ে খেলা। তো এই খেলার উত্তরটা, এই খেলার যে রহস্য, মিস্টেরি, এটা পরের স্তবকে পাওয়া যাবে। আমি পরের স্তবকটা পড়তেছি। জীবন্ত দাস বলতেছেন যে ঠিক আছে, জানি তবু জানি, এটা জীবন্ত দাস অর্থাৎ কথক নিজেকে বলতেছেন যে জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, এগুলাই সব না। নারীর হৃদয় প্রেমিকাকে গেইন করা এটাই সব না। তো এটাই সব না, অর্থ কীর্তি সচ্ছলতা এগুলা কিছুই না। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। আর লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, এই ক্লান্তি লাশ কাটা ঘরে নাই। মানুষের বেঁচে থাকতে গেলে মানুষের অন্তর্গত রক্তের ভিতরে যে ক্লান্তি খেলা করে, যে এই অন্তর্গত রক্তের ভিতরে যে একটা বিপন্ন বিস্ময়, একটা 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 কৌতূহল যেটা বিপন্ন, যার কোনো আশ্রয় নাই, সেইটা আমাদেরকে ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। লাশ কাটা ঘর জীবনের থেকে এখানেই আলাদা, যে জীবনের মধ্যে ক্লান্তি আছে, আর লাশ কাটা ঘরে ওই যে বিপন্ন বিস্ময় যে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলতে থাকে, এবং আমাদের অন্তর্গত রক্ত এই যে নার্ভের শিরার মধ্যে খেলতে থাকে। এই এই বিপন্ন বিস্ময়ের, মানে বিপন্ন বিস্ময়ের যে আক্রমণ, বিপন্ন বিস্ময়ের যে আমাদেরকে, আমাদের ভেতরে যে আন্দোলন তৈরি করে, সেটা ওই লাশ কাটা ঘরে নাই। এটাই হচ্ছে জীবনের সাথে মৃত্যুর পার্থক্য। এই জন্যই বলতেছেন জীবনানন্দ দাশ, তাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কবিতাটা প্রায় শেষ। এরপরে এখানেই আসলে কবিতাটা শেষ হয়ে যায়।
তো এই কবিতায় আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এখানে একটা কনসেপ্ট আমার মধ্যে জীবন্ত দাস ইনস্টল করে দিচ্ছেন। আমার মধ্যে একটা কনসেপ্ট জীবন্ত দাস ঢুকাই দিচ্ছেন, যে কনসেপ্ট আমাকে সন্দিহান করে তুলতেছে যে জীবন ভালো, বেঁচে থাকা ভালো নাকি মৃত্যুই আসলে ভালো। একজন পাঠককে উনি এখানে আক্রমণ করছেন। কোথায়? বেঁচে থাকা এবং মরে যাওয়া, আত্মহত্যা করা যদি মরে যাওয়ার মতো কোনো কারণ নাও থাকে, মানে তথাকথিত কারণ নাও থাকে, তবু তার মরে যাওয়ার মতো কারণ থাকতে পারে, এই যে যুক্তিবোধ আমার মধ্যে তৈরি করে দিচ্ছেন, এটা একজন নাস্তিক কবির পক্ষেই শুধু সম্ভব। ঠিক আছে? নাস্তিক শব্দটাকে দয়া করে মানে আক্ষরিক অর্থে নেবেন না। নাস্তিক মানে হচ্ছে একটা মানে মানসিক গঠন, যে জায়গা থেকে তার কোনো চূড়ান্ত গন্তব্য নাই। সো উনি একজন নাস্তিকের চূড়ান্ত গন্তব্য থাকে না, একজন নাস্তিকের যেটা থাকে, তো চূড়ান্ত গন্তব্যহীন এবং চূড়ান্ত মানে চূড়ান্ত গন্তব্যওয়ালা একজন মানুষের চিন্তার মধ্যে পার্থক্য থাকবে। সেই চিন্তার পার্থক্য শনাক্ত করার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করছি। এই হচ্ছে ব্যাপার। তো এই কবিতার মধ্যে যে কনসেপ্টের কথা বলা হচ্ছে, এই কনসেপ্টের কথা জীবন্ত দাস তার আরো একটি কবিতায় বলেছেন। সেই কবিতার নাম হলো বোধ। বোধ কবিতা নেটে খুঁজতে হবে, আমার কাছে নাই। বোধ কবিতায় একটা লাইন আছে এরকম যে, আমি তারে পারি না এড়াতে। এরকম একটা বোধ জীবন্ত দাসকে তাড়া করে ফেরে, যে ওকে এড়ানো যাচ্ছে না, আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। এরকম লাইন আছে। একটা কনসেপ্ট তাকে এসা মানে আক্রমণ করছে। ওরে ওরে বিভিন্ন ভাবে কবি এড়াতে চাচ্ছেন, মরার খুলির মতো ধরে আছাড় মারতেছেন, কিন্তু কাজ হচ্ছে না, ও দাসকে ছাড়তেছেন না। এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, আমি খুঁজতেছি সোহান, সমস্যা নাই। তো এরকম একটা জায়গা। কবিতাটা আসলে অনেক বড়। আমি ভাবতেছি যে সেশন তো অনেক দূর হইলো, আবার প্রশ্নোত্তর পর্বও আছে, সো আমার কতদূর কন্টিনিউ করা উচিত। তার মধ্যে এই হচ্ছে ব্যাপার সোহান। ওখানে একটা লাইন আছে, যে লাইনটার কথা না বললেই না এই বোধ কবিতার মধ্যে। সেটা হচ্ছে আহ হাজার লোকের কি যেন, সোহান মনে আছে? ওখানে বলতেছেন যে আহ ওখানে বলছেন যে হাজার লোকের মাঝে থেকেও আমি একা হতেছি আলাদা, আমার নিজের মুদ্রা দোষে। আমি হয়তো উদ্ধৃতিটা ভুল করতেছি, দু একটা শব্দ এদিক ওদিক হবে। যে হাজার লোকের মধ্যে থেকেও আমি একা হতেছি আলাদা, আমি একা আলাদা হয়ে যাচ্ছি আমার নিজের মুদ্রা দোষে। হাজার লোকের মধ্যে থেকে উনি একা হয়ে যাচ্ছেন। এই বোধ তাকে আক্রমণ করছে, এই বোধ তাকে আক্রমণ করছে। সেই বোধ কবিতারই একটা মানে কি বলবো এটাকে, মানে বর্ধিত অংশ, একটা এক্সটেনশন হইতেছে এই 8 বছর আগের একদিন কবিতা। জীবন্ত দাশের প্রায় সব কবিতার মধ্যেই বিভিন্ন ধরনের কনসেপ্ট, চেতনা, বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত চেতনা উনি ইনস্টল করে দিয়েছেন। ফলে উনি মানুষ যে সময়ে মানুষ আহ যে সময়ে মানুষ যে সময় মানুষ মানুষ অস্তিত্ববাদের জগতে প্রবেশ করতেছে। অস্তিত্ববাদ হচ্ছে এরকম একটা কনসেপ্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ দেখতেছে যে কি হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ তো হয়েই গেছে 1914 মনে হয়, 14 সালে 4-5 বছর চলছে। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, মানুষ একটা বড় একটা যুদ্ধ দেখছে। বিশ্বযুদ্ধ মানে হইতেছে যে এই যুদ্ধ সবাইকে টাচ করবে, সারা পৃথিবীর সবাইকে টাচ করবে, প্রতিজন মানুষ এবং প্রতিটা প্রাণ, প্রতিটা অপ্রাণ সবাইকে টাচ করবে একটা যুদ্ধ। এটাই হচ্ছে বিশ্বযুদ্ধ। তো প্রথম বিশ্বযুদ্ধে মানুষ দেখছে, সেই সময় ছিল ক্লাসিক পিরিয়ড। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে, কত সালে সোহান, 41 নাকি 45? এর মাঝামাঝি সময় জীবন্ত দাশ কবিতা লিখছেন। তো একটা সময় যুদ্ধ পার হয়েছে, আরেকটা যুদ্ধ আসছে সামনে। ফলে ফলে বুঝতে পারছেন যে কোন সময়টা, সামনে একটা যুদ্ধ আসছে, অতএব পৃথিবীর অবস্থা কি, আরেকটা যুদ্ধ পার হয়ে আসছে। এরকম একটা সময় বসে জীবন্ত দাশ কবিতা লিখছেন। সেই সময়ে মানুষ মানুষ আসলে খুবই মানে অস্তিত্বের প্রশ্নে খুবই খুবই স্ট্রেইট ছিলেন, খুবই স্ট্রেইট অস্তিত্বের প্রশ্নে, তার চাহিদার প্রশ্নে খুবই স্ট্রেইট ছিলেন। এই যে চাহিদার প্রশ্ন, এটা আসলে মানে অস্তিত্ববাদকে আমি মানে যেটাকে বলে যে আমি অস্তিত্ববাদকে আসলে মানে সামারাইজ করে বলতেছি, গ্রামারাইজ করে বলতেছি। এটাই হচ্ছে অস্তিত্ববাদ, যে সে তার অস্তিত্বের প্রশ্নে খুবই স্ট্রিক্ট হয়ে যায় সেই সময়।
তো ওই সময় বসে জীবনানন্দ দাশ এই কবিতা লিখছেন। এই এই জোয়ার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ের জোয়ার এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে আহ বাঙালি সাধারণ মানুষ, আমি অবশ্যই বুদ্ধি মানে বুদ্ধিবৃত্তির সঙ্গে যারা জড়িত সেই তাদের কথা বলছি না, সাধারণ মানুষের মধ্যে আসলে ঢোকে নাই, তারা সেই প্রেশারের মধ্যে তখনো পর্যন্ত যান নাই। ফলে যেটা হয়েছে যে তারা এই বোধের দেখাও পান নাই। জীবনানন্দ দাশকে এই সময়ে ওই সময় জীবনানন্দ দাশ খুব বেশি জনপ্রিয় ছিলেন না সত্যি বলতে। আর যখন জীবনানন্দ দাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার হওয়ার পরে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জীবনানন্দ দাশ যখন জনপ্রিয়, সেই সময় আমি বলতে চাচ্ছি আসলে যে টাইম কবিতার বিষয়বস্তুকে প্রভাবিত করে এবং যেই যেই বোধ যেই কবিতা যে বোধকে যে বোধের প্রচার করে, এটা আসলে সময় সাপেক্ষ, সময়ের উপরে নির্ভর করে। জীবনানন্দ দাশ যে সময়ের কবিতা লিখেছেন সেই সময়টা আসলে আমাদের সময়, এই 21st সেঞ্চুরির সময়। ফলে জীবনানন্দ দাশের সাথে আমাদের আপডেট করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের আপডেট করতে সমস্যা হচ্ছে এমন কবিও আছেন, কারণ আমি মেনশন করতে পারবো না, আমার কাছে আসলে কারো নাম নাই, কার কথা বলবো, কিন্তু তাদেরকে আমাদের ব্যাকডেটেড মনে হয়। এরকম কবিও আছেন যারা কবিতা লিখেছেন তাদের সময় সাপেক্ষে, কিন্তু আমাদের কাছে ব্যাকডেটেড। খুবই স্বাভাবিক এটা, সময় চেঞ্জ হবেই, সময় তো চেঞ্জ হবেই। ফলে তাদের কবিতাগুলোকে আমাদের কাছে ব্যাকডেটেড লাগতেছে, আমাদের কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ওইটা আমাদের টাইমের না, ওইটা অন্য সিনটাই আলাদা। আর জীবনানন্দ দাশের সিনটা আমাদের সিন। তো জীবনানন্দ দাশ আগায় ছিলেন, কোন জায়গায় আগায় ছিলেন? উনি মানুষের ভেতরে এই যে 21 শতকের যে মানুষ, তার অস্তিত্বের প্রশ্নে যেরকম স্ট্রিক্ট, সেই স্ট্রিক্ট পজিশনটাকে উনি ধরে ফেলছেন সে 1936 সালে, 1936-এ উনার দ্বিতীয় কাব্যগ্রন্থ বের হয় সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি। ইনফরমেশন তো এই জন্য মনে নেই। তো ওই সময় উনি ধরে ফেলছেন এই স্ট্রিক্ট অবস্থাটাকে। সো জীবনানন্দ দাশের কবিতা আমাদের কাছে এখনো প্রাসঙ্গিক। আচ্ছা ঠিক আছে, এই সেশনটা আপাতত শেষ করে দাও জান্নাতি। পরের সেশন আমার আসলে আরেক একটু যেটা হচ্ছে যে আমার আমার আচ্ছা কোনো ঠিক আছে। আমার কাছে উত্তর দেওয়ার মতো কিছু নাই। সো আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, মানে হয়তো পারবো না, কারণ আমার কাছে ইনফরমেশন নাই। আচ্ছা তবে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, আমরা আলোচনাই করবো আর কি, মানে প্রশ্ন না শুধু, যদি কারো অন্য কোনো মতামত দেওয়ার থাকে তাহলে সেই মতামতটাও চাইলে দিতে পারে, কিছু যুক্ত করা থাকলে যুক্ত করতে পারে, কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারে। তো আমরা আর কি প্রশ্নোত্তর পর্বে চলে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর শিওর শিওর শিওর। প্রশ্ন মতামত যে কোনো। প্রশ্ন এবং মতামত প্লিজ। আচ্ছা ভাই, আমার প্রশ্ন ছিল একটা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আপনি শুরুর দিকে বলেছিলেন যে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে হচ্ছে প্রমোট করেছেন, তো এই বিষয়টা আমি প্রথম শুনলাম, তো কোন দিক থেকে করেছেন সেটা যদি একটু বলতেন। এটা একটা ইনফরমেশন, আমি আগেই বলছি, এটা একটা তথ্য। তো এটাকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই। জীবনানন্দ দাশ সাল বলতে পারতেছি না। বুদ্ধদেব বসু যখন বয়স 25-26, জীবনানন্দ দাশের বয়স তখন 35, অর্থাৎ তারা মোটামুটি 8, 9 বা 10 বছরের সিনিয়র জুনিয়র। বুদ্ধদেব বসু থেকে জীবনানন্দ দাশ সিনিয়র। বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, উনি পড়তেন ইংরেজি সাহিত্য বিভাগে। তো উনি একটা সাহিত্যের পত্রিকা করেছিলেন, কি নাম? কবিতা। তো কবিতা পত্রিকায় উনি বিভিন্ন লেখকের লেখা ছাপতেন এবং যারা বিশেষ করে রবীন্দ্রনাথের বলয়ের বাইরে এসে কবিতা লিখছেন তাদের লেখা বেশি করে ছাপতেন, তাদের লেখা ছাপতে উনি পছন্দ করতেন। উনি নজরুলের লেখাও ছাপতেন। নজরুলের সাথেও রবীন্দ্রনাথ, যদিও তারা দুইজনই রোমান্টিক পিরিয়ডের কবি এবং দুইজনই রোমান্টিক কবি, তারপরেও রবীন্দ্রনাথের এবং নজরুলের সুর আলাদা, মানে স্বর আলাদা, সাউন্ড আলাদা দুইজনের। তো উনি নজরুলের কবিতাও ছাপতেন। কিন্তু জীবনানন্দ দাশ যখন কবিতা লিখতেন, জীবনানন্দ দাশের কবিতা কেউই ছাপতো না। জীবনানন্দ দাশের কবিতা কেউ পছন্দ করতো না। প্রথমত পত্রিকা ছাপতে চাইতো না, তার নিজের দৈন্য দশা, চাকরি বাকরি থাকে না, টাকা পয়সা নাই, নিজে হইতেছেন, মানে টাইপটাই অন্যরকম একটা, মানে কেমন একটা লোক আর কি, কোনো কাজের না টাইপের একটা লোক জীবনানন্দ দাশ। তো সেই সময়ে বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায় জীবনানন্দ দাশের লেখা ছাপতে শুরু করলেন এবং জীবনানন্দ দাশকে তিনি এই যে ওই সময় 30-এর দশকে যারা উঠে আসছে
তাদের সবাইকেই প্রমোট করছে বুদ্ধদেব বসু, সবাইকে, মানে মানে সবাইকে বলতে মোটামুটি সবাইকে, সবাইকে বুদ্ধদেব বসু প্রমোট করছেন। জীবন্ত দাসকে প্রমোট করছেন সবচেয়ে বেশি, জীবন্ত দাসের সমালোচনাও ছিল সবচেয়ে বেশি। আর জীবন্ত দাস নিজে ছিলেন চুপ, জীবন্ত দাস একদম কথা বলতেন না। হ্যালো শোভন, জীবন্ত দাস একদম কথা বলতেন না, তাকে কেউ গালি দিলেও কথা বলতেন না, তার কবিতাকে নিয়ে সমালোচনা করলে উনি কোনো কথা বলতেন না, এটাকে প্রোটেস্ট করতেন, এটাকে ডিফেন্স করতেন বুদ্ধদেব বসু। তার কবিতা পত্রিকার মাধ্যমে উনি প্রচুর লিখছেন বুদ্ধদেব বসু জীবন্ত দাসকে নিয়ে, প্রচুর ডিফেন্স করছে। সজনীকান্তের নামে একজন ছিলেন, উনি তার পত্রিকায় জীবন্ত দাসকে নিয়ে প্রচুর সমালোচনা করতেন। তো উনাকে ডিফেন্স করার সমস্ত কাজ এই সজনীকান্তও ছিলেন একজন, মাশাআল্লাহ, সারাদিন লিখতেন, সারাদিন লিখতেন, প্রতিদিন লিখতেন, এত লিখতেন। বুদ্ধদেব বসু তার সাথে পাল্লা দিয়ে তাকে মানে ডিফেন্স করতেন। বুদ্ধদেব বসুর একটা প্রবন্ধ আছে জীবনানন্দ দাশ নামে, খুব শীঘ্রই তোমাকে পড়তে হবে, আফসানা খান জান্নাতি, এটা তোমার টেক্সট আছে, তো এটা তোমাকে খুব শীঘ্রই পড়তে হবে, তোমাকে এটা পড়াবে। এবং ওখানে উনি জীবন্ত দাসকে প্রমোট করছেন। আমি কোনো বইয়ের নাম বলতে পারতেছি না, সরি। ওই আপনার জীবনানন্দের যে 8 বছর আগের একদিন কবিতাটা, এই কবিতাটার সাথে বলা হয় যে ইয়ের যে কবিতা, ইয়েটস এর একটা কবিতা আছে হরদেন নামে, সেই কবিতাটার নাকি একটা মিল আছে। এবং এই জিনিসটা আর কি দেখাইছেন হচ্ছে জহর সেন মজুমদার, তার একটা বই আছে জীবনানন্দ অন্ধকারের চিত্রনাট্য, এই বইতে। তো উনি আর কি উটের গ্রীবাকে বলেছিল যে হচ্ছে আপনার প্লেটোর কথা বলছিল, যে প্লেটো যে বলছে না যে কবিদেরকে হচ্ছে নির্বাসনে পাঠাবে। প্লেটোস গোস্ট, হ্যাঁ, প্লেটোস গোস্ট। প্লেটোস গোস্ট আর কি। তো এটা আপনি কতটুকু মনে করেন, মানে এটা কি সত্যি, আপনি কি মনে করেন এই ব্যাপারে? আমার মতামত যদি সত্যি চাস, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কবি যখন একটা একটা কিছু ক্রিয়েট করে রাইখা যায়, তারপরে সে মারা যায়। আসলে কবি একটা লেখা লেখার পরে সে আসলে মারা যায়। সে চাইলে এটা টিকা দিতে পারে, রবীন্দ্রনাথ তার সমস্ত লেখার টিকা দিয়ে গেছে, তো রবীন্দ্রনাথ মরে নাই, রবীন্দ্রনাথ অন্যদের থেকে আলাদা। রবীন্দ্রনাথ লেখা আবার এটার ব্যাখ্যাও দিয়ে গেছে যে বাবা, ভুল বোঝার কোনো কারবার নাই, আমি যা বলছি আমি এটা বলছি, তুমি যা ইচ্ছা বুঝে নিবে, এই সুযোগ তোমার নাই, আমি বাবা এটা বলছি। কিন্তু জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের ঠিক উল্টা। রবীন্দ্র দাশ তার কোনো বক্তব্যেরই ব্যাখ্যা দেন নাই, তিনি যা যা করছেন তার সাহিত্য জীবনে একটা শব্দেরও উনি ব্যাখ্যা দেন নাই। উনি জীবনে একবারই খেপে গেছিলেন, একটা কবিতার একটা প্রবন্ধ লিখছে, ওইখানে কিছু কথাবার্তা বলছে, কঠিন কথাবার্তা বলছে, তার কবিতা সম্পর্কে যে চিন্তা ভাবনা বলছে, কবিতার কথা এরকম নামে একটা প্রবন্ধ আছে। তো উনি সাধারণত খেপতেন না। আরেকটা কবিতা লিখছেন জীবনানন্দ দাশ, তো ঠিক আছে। কোরআন শরীফে আল্লাহ, কোরআন শরীফের মধ্যে এরকম একটা আয়াত আছে, যখন কোরআন নাজিল হচ্ছিল তখন মানুষজন বলতেছে, আরে এটা তো মুহাম্মদ লিখতেছে। আমি তো আল্লাহ, মানুষজন বলতেছে, আরে এটা তো মুহাম্মদ লিখতেছে, আল্লাহ এটা লেখে না, হুদাই এগুলা নিয়ে আমাদের ঘুম ভাঙ করতেছে, ওরা এগুলা বলতেছে। তো আল্লাহ তখন তাকে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে তাহলে তুমিও 2 লাইন লেখা নিয়ে আসো আমার মতো। আল্লাহ 2 লাইন লেখা দিয়া বলছে যে আমি 2 লাইন লিখে দিলাম, তুমি পরে 2 লাইন লেখা নিয়ে আসো। এটা লেখার জন্য তুমি তোমার সমস্ত কওম, সারা পৃথিবীর সমস্ত মানুষের সহযোগিতা নাও, জীবিত এবং মৃত যারা আসছে, যারা এসেছিল এবং যারা আসবে, তুমি সবার সাহায্য নিয়ে হইলেও 2 লাইন লেখা দেখাও। এরকম চ্যালেঞ্জ আল্লাহ করছিল। তো জীবন্ত দাসও, তার যে সারাদিন সমালোচনা হইতো, তাকে যে সারাদিন গালাগালি করতো লোকজন, তো জীবন্ত দাসও বলছে ঠিক আছে তাহলে পারলে তুমিও 2 লাইন লেখা নিয়ে আসো। ঠিক আছে, এই হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ যেহেতু ব্যাখ্যা দেন নাই, তো যে কোনো ব্যাখ্যাই হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাখ্যা। জর্সেন মজুমদারের এই 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 যে প্লেটোস গোস্ট, ইয়েটস এর কবিতা, হোয়াট 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 দেন, এরকম একটা কবিতা, তাই তো? হ্যাঁ, হরদেন। তো তো এই কবিতার সাথে যে এটাকে কানেক্ট করছেন জর্সেন মজুমদার, উনি খুব কনফিডেন্সের সাথে করছেন। শুনে মনে হচ্ছে যেন আসলেই জীবন্ত দাস এটাই বলছেন। তো উনার এত কনফিডেন্স থাকার কোনো কারণ নেই। হতে পারে এটাই, নাও হতে পারে। কেউ কেউ এটাকে অ্যারাবিয়ান রূপকথার সাথে কানেক্ট করবে, কেউ কেউ এটাকে জাস্ট সাদা চোখের সাথে কানেক্ট করবে, সাদা চোখে যা দেখা যায়, যার যেভাবে ইচ্ছা দেখার সুযোগ আছে, বিশেষ করে জীবন্ত দাশের কবিতায়। আবার এই যে বনলতা সেনকে, আমি প্রথমেই বললাম না, ইনফরমেশন নিয়ে আমার প্রবলেম আছে। ইনফরমেশন দেওয়ার জন্য তো এইরকম এত বড় আয়োজনের আসলে দরকার নেই, তাই না সোহান? এই ইনফরমেশনের জন্য উইকিপিডিয়া ইজ এনাফ। হ্যাঁ, হ্যাঁ। তো এত মানুষ একসাথে বসে বসে ইনফরমেশন নিয়ে কথা বলবো, কোনো লাভ নেই। আমরা অ্যানালাইসিস করার জন্য করতে পারি।
জি তো যারা বনলতা সেনকে আবিষ্কার করার চেষ্টা করছেন, সে স্বয়ং আকবর আলী খান হোক, আরো আরো কে কে করছে, আমার তো মনেই নাই নাম কারো। বনলতা সেনকে তারা আবিষ্কার করার চেষ্টা করছে। এক ভদ্রমহিলা তো বনলতা সেনকে আবিষ্কারই করে ফেলছে, এক মোটা বই লিখছে। আমি ওই বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ছিও। তো আনিসুল হক, আমাদের আনিসুল হক, আম, প্রথম আলোর আনিসুল হক, উনিও বনলতা সেনকে আবিষ্কার করছেন একবার। তো এই যে আবিষ্কার গুলো, এগুলো তাদের ব্যক্তিগত আবিষ্কার, মানে জাস্ট পার্সোনাল অপিনিয়ন। সো এগুলাকে অত গুরুত্ব দিয়ে দেখার কিছু নাই। ভাই, যদি মনে হয় যে ওয়েল দিস ইজ মানে যৌক্তিক, তাহলে ঠিক আছে। ভাই আমার কাছে মনে হয় যে আপনি একটা লাইন বলছিলেন যে থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি পুরি চাঁদ গেল বুঝি বেনু জলে ভেসে। এই যে যে লাইনটা, এই লাইনটা আমার কাছে মনে হয়েছিল যে মানে হরদেন আপনার হচ্ছে ইয়েটসের আর কি, যে হরদেন কবিতা, ওই কবিতার আর কি, ওই যে প্লেটোস গোস্ট, যে প্লেটো যে বলতেছে যে হরদেন প্লেটোস গোস্ট যে কথাগুলো বলছে, লাইনটা আমার exact এখন মনে নাই, তো ওইটার সাথে আর কি মিল মনে হয়। প্লেটোজ গোস্ট কে আমার মনে আছে, প্লেটোজ গোস্ট আর এই যে অন্ধ পেঁচা, এই দুইটার ভূমিকা বিপরীত। প্লেটোজ গোস্ট আইসা বলতেছে যে তোমার জীবনের তো কিছুই নাই, এরপরে কি? তুমি তোমার পড়ালেখা করার ছিল, পড়ালেখা করছো, তোমার চাকরির দরকার ছিল, ফেম দরকার ছিল, খ্যাতি দরকার ছিল, সবই তুমি পাইছো, তারপর কি? মানে কিছু নাই। ওকে ওকে নেগেটিভিটির দিকে তারা তারা করতেছিল। আর এই অন্ধ পেঁচা ঈশা ওকে বলতেছে যে চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। মানে আমি তো টাইমই পাই না, তারপরেও যে টাইম পাইছি, দিস ইজ পজিটিভ। দুইজনের গন্তব্য দুই দিকে, অবশ্য ক্যারেক্টার দুইজনের সেমই, বাট গন্তব্য দুই দিকে। সো কথা থাইকাই যায়, ক্যারেক্টারে মিল আছে। হ্যাঁ, প্রায় ক্যারেক্টারে মিল আছে, দুইজনের ভূমিকা একই, এটা ঠিক, কাছাকাছি ভূমিকা। ভাই আরেকটা প্রশ্ন। যদি এরকম হবে, আচ্ছা, সেটা হচ্ছে বনলতা সেনকে নাটোরে পাওয়া গেল, মানে নাটোর কি উনি আনছেন কেন? নাটোর কি এখানে কোনো একটা বিশেষ কারণ জড়িত আছে পিছনে, এরকম কিছু এই কি? প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমার আসলে মেমোরি খুব খারাপ, তো বইয়ের নাম একটাও বলতে পারতেছি না। আকবর আলী খানের জীবন দাস নিয়ে একটা বই আছে, প্রথমা প্রকাশনী থেকে বের হয়েছে, ওখানে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর মানে আকবর আলী খান এবং এর আগে শম্ভু মিত্র চেষ্টা করছিলেন, উনিও নাটোরকে নাটোরকে ব্যাখ্যা করছেন। তো ওনারা কেউই ঠিকঠাক মতো ধরতে পারেনি। আসলে যুক্তি আমার পছন্দ হয়নি। আমি যেটা মনে করি, আকবর আলী খান বলতে যাচ্ছেন যে নাটোর হচ্ছে ওখানে একটা একটা ব্রোথেল আছে, ওখানে একটা ব্রোথেল আছে, এবং বনলতা সেন ওই ব্রোথেলেরই একজন সেক্স ওয়ার্কার, একজন দেহ পসারিনী। তো এভাবে উনি কানেক্ট করছেন। আর জীবন দাসের এই বনলতা সেন কবিতার বনলতা সেন এবং নাটোরের আরেকটা কানেকশন আছে, এটা আমার আবিষ্কার। এটা হচ্ছে এই যে আহ ওই সময়ে বিভিন্ন আন্দোলন চলতেছিল। ওই টাইমে বনলতা সেন কবিতা পড়ার সময় কিছু পলিটিক্যাল আন্দোলন চলতেছিল। ওই পলিটিক্যাল আন্দোলনে রাজশাহী জেলে, আমাদের বাংলাদেশের রাজশাহী জেলে, তখন তো অবিভক্ত ভারত ছিল, আমাদের রাজশাহী জেলে এক ভদ্রমহিলাকে আটক করা হয়। পুলিশ তাকে অ্যারেস্ট করে। ওনার নাম ছিল বনলতা সেন। তো বনলতা সেনকে উনি আসলে পাইছেন পত্রিকার পাতায়, এই নামটা উনি পত্রিকা থেকে পড়ছেন। তো এই বনলতা সেনকে উনি জেল থেকে আবিষ্কার করছেন, জেল থেকে পত্রিকার মাধ্যমে। এবং ওই বনলতা সেন যেহেতু রাজশাহীর জেলে ছিলেন, রাজশাহীর যে কোনো অঞ্চলে, রাজশাহীর নাটোরেও হতে পারে, নাটোর কিন্তু রাজশাহীতে, তো এরকম কোনো কানেকশন থাকতে পারে। আর আবার আকবর আলী খান কিংবা শম্ভু মিত্রের উত্তরও মানে যৌক্তিক হতে পারে। তুমি পছন্দ করো না, কি? আমার পড়াশোনা কম, কিন্তু তুমি আমাকে একটু ক্লিয়ার করতে পারো আর কি। মানে ফার্স্ট ইয়ারে ফাপর খাইছি জাহাঙ্গীরনগরে, যে বিপন্ন বিস্ময় কি, সেটা সেটার উত্তর দিতে যায় আবার ফাপর খাইছি। যে 42-এর এক ভাই বলতেছিল যে বিপন্ন বিস্ময় মানে কি বলতো। তো আমি আমার মতো করে, হ্যাঁ, বিস্ময় এরকম একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে মানে কি বলে যে বিস্মিত হওয়াটাও অপরাধ, কিংবা এরকম একটা কিছু, মানে যে কোনো এইগুলো আচ্ছা নিয়ে আচ্ছা। কথাবার্তা বলতেছিলাম আর কি। এবং উনি আমাকে মানে তখন বলতেছিলেন যে তুমি ক্যাম্পাস ছাড়ার আগে 6 বছর 7 বছরের মধ্যে তুমি আমাকে জানায় যাও, এই আর কি। তো আচ্ছা, বিপন্ন বিস্ময় নিয়ে যদি তুমি আর একটু বলো আর কি, যে বিপন্ন বিস্ময়টা কি, একটু উদাহরণ দিয়ে যদি বলতে পারো কোনো ঘটনার। অন্য বিষয় নিয়ে আমি যেটা মনে করি, মানে আমার যে ধারণা সেটা হচ্ছে, বিপন্ন বিষয় প্রথমত এটা একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, এটা একটা মানে আইডিয়া। মূলত একটা বিপন্ন বিষয়
জীবন্ত দাস বলছেন যে আরো এক বিপন্ন বিস্ময়, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, এগুলা কিছুই না, এগুলা কিছুই আমাদের মধ্যে আসলে কোনো প্রভাব তৈরি করে না। আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। একটা একটা বিস্ময়, বিস্ময়ে বিস্ময়ের চিহ্নটা তুমি আগে চিন্তা করো। বিস্ময় চিহ্ন কেমন, ওই বিস্ময় চিহ্ন দিয়ে আসলে কি বোঝায়? বিস্ময় চিহ্ন দিয়ে বোঝায় হইতেছে প্রথমত বিস্ময়, দ্বিতীয়ত কৌতূহল। এমন একটা প্রশ্ন, বিস্ময় চিহ্ন, বিস্ময় আলটিমেটলি প্রশ্ন, এমন একটা কৌতূহল, এমন একটা বিস্ময় যেটার কোনো গন্তব্য নাই, যার কোনো মানে মীমাংসা নাই, এরকম একটা বিস্ময়, এরকম একটা মানে কনসেপচুয়াল একটা প্রবলেম যার কোনো সমাধান নাই। ধরা যাক আমাদের বিভিন্ন প্রবলেমের বিভিন্ন সমাধান থাকে, বিপন্ন মানে হইতেছে যার আশ্রয় নেই, ঠিক আছে, যার কোনো শেল্টার নেই। বিপন্ন শব্দের সরাসরি অর্থ হচ্ছে যার শেল্টার নেই। বিপন্ন বিস্ময় মানে হইতেছে এমন একটা বিস্ময়, এমন একটা কৌতূহল যার কোনো শেল্টার নেই, অর্থাৎ যার কোনো সমাধান নেই, এমন একটা প্রশ্ন যার কোনো উত্তর নেই, তাই তো? এরকম একটা প্রশ্ন আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, অর্থাৎ এরকম একটা কনসেপ্ট, একটা কনসেপ্টের কথা বলতেছেন, যে কনসেপ্ট আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে বোধ কবিতাটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা যে ওই বোধটাই আসলে বিপন্ন বিস্ময়। ওই বিপন্ন বিষয় আমাদের ব্রেনের মধ্যে সবসময় ঘুরতে থাকে। ওই বিস্ময়টা, ওই প্রশ্ন, ওই কৌতূহল, ওই যন্ত্রণা জীবিত অবস্থায় মানুষের মধ্যে থাকে। যদি অন্য কোনো যন্ত্রণা নাও থাকে, তাও থাকে, ওই যন্ত্রণা থাকে। সেই যন্ত্রণাটা আসলে লাশ কাটা ঘরে নাই, অর্থাৎ মরে যাওয়ার পরে সেটা আর নাই। সো উনি মরে যাওয়ার পক্ষে ভোট দিচ্ছেন, এন্ড লোকটা মারা যেতেছে টাইপ। একদিন সামনাসামনি এটা নিয়ে আরো লম্বা সময় ধরে কথা বলা যাবে। হ্যাঁ, হুম ভাই হুম। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমরা আরেকবার আর কি এই স্লটে জয়েন করি সবাই নাকি? আর যদি না থাকে তাহলে আমরা শেষ করবো আর কি। শশী, শশী প্রশ্ন করতেছিল, শশী কি আসছে? হ্যাঁ আসছে। শশী ভাইয়া ভাই বলো। ভাইয়া প্রশ্ন করছিলাম না, মানে আর কি একটা তথ্য আর কি দিচ্ছিলাম। ওই আকবর আলী খানের ওই প্রবন্ধটা হচ্ছে চাবিকাঠির খোঁজে বেশি সম্ভব। হ্যাঁ না না, এটা না, চাবিকাঠির খোঁজে না। এরকম একটা প্রবন্ধ আছে, জীবন্ত দাশকে নিয়ে আকবর আলী খান বেশ কিছু লেখালেখি করছেন। জীবন্ত আচ্ছা, দাশকে আরেকটা নিয়ে হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। পরার্থপরতার অর্থনীতি, হ্যাঁ পরার্থপরতার অর্থনীতিতেও বনলতা সেনকে নিয়ে ওনার কিছু কথা আছে, কিন্তু বনলতা সেনকে নিয়ে, শুধু বনলতা সেনকে নিয়েই ওনার একটা বই আছে, অবশ্য আমার বইটার নাম একদমই মনে নেই, এবং ওই বইয়ের নামে বনলতা সেন নাই। ও, আর আরেকটা বই আছে, পরার্থপরতার অর্থনীতিতেও বনলতা সেন নিয়ে কথা আছে, কিন্তু বনলতা সেনকে নিয়েই একটা বই আছে না। জীবন্ত দাস আছে, বইয়ের নামে জীবনানন্দ দাস আছে। একটু গুগল করলেই পাওয়া যাবা, ইনফরমেশন তো খুবই অ্যাভেলেবল আচ্ছা। জিনিস এটা। মানে ইচ্ছা করলে আমি সার্চ করে মানে দেখতে পারতাম, ওটা আমরা আর কি আমাদের কিন্তু ভিডিওটা যখন ইউটিউবে দিব তখন আর কি ওই বইটার লিংক আর কি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আরে আমার খুঁজে নিবে যারা। হুম। আমার একটা প্রশ্ন ছিল সেটা লোকজন এখন রেফারেন্স শুনে বই পড়ে? কেউ পড়ে না। তুই পড়িস? মোটামুটি ভাই এখনো আমাকে যদি কেউ রেফারেন্স করে তাহলে অবশ্যই পড়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই আকবর আলী খানের এই বইটা পড়বি, বুঝে তুই এটা পড়বি। ভাই, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, এদের কবিতায় যতটা ইংরেজি সাহিত্যের প্রভাব পাই বা অন্যান্য সাহিত্যের যে প্রভাবগুলো পাই সেটা আর কি জীবনানন্দের কবিতায় খুব কম পাওয়া যায়, এর কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা দাঁড়া। এক ভদ্রলোক বলতেছেন, ওনার নাম রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী, উনি বলতেছেন সাহিত্য ক্ষেত্রে সন্তান নাকি সর্বত্রই জনিতার ঋণ অস্বীকার করিতে উৎসুক, কিন্তু 30-এর সেই ভয়ানক শিশু যখন কোনো এক সভায় ঘোষণা করেছিলেন রবীন্দ্র যুগ গত হইয়াছে, তখন পিতাকে খর্ব করার কোনো উদ্দেশ্যই তার ছিল না। এই কথা একটা সত্য হচ্ছে যে সাহিত্য ক্ষেত্রে সন্তান সবসময়ই জনিতার ঋণ অস্বীকার করতে উৎসুক। এটাই হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম, যে যখন মানে জন্ম হওয়ার জন্য তোমাকে কোনো না কোনো মাতার জনিজাত হইতে হবে, এটা খুবই স্বাভাবিক। মাতা ছাড়া জন্ম হওয়া সম্ভব না। কিভাবে সম্ভব না? আমি কিভাবে কবিতা শিখবো? কবিতা কবিতার কনসেপ্ট তো আমার মধ্যে আসতে হবে। মানে জাস্ট জন্মাইলাম আর আমি কবিতা শিখে গেলাম, এটা তো পসিবল না। কবিতার সম্পর্কে আমাকে জানতে হবে, তো জানার জন্য আমার কাছে কিছু উদাহরণ লাগবে।
কিছু এক্সাম্পল পইরা পইরা আমি কবিতা শিখবো, তো ওইগুলার প্রভাব আমার মধ্যে থাকবেই। ঠিক আছে, জীবনানন্দ দাশের মধ্যেও ছিল, স্বয়ং রবীন্দ্রনাথের মধ্যেও ছিল। রবীন্দ্রনাথও বলেছেন রবীন্দ্রনাথের উপরে কার কার প্রভাব আছে, জীবনানন্দ দাশও স্বয়ং বলেছেন। উনি শুধু বলেনই নাই, জীবনানন্দ দাশ ওই কবিতা সরাসরি বিভিন্ন কবিতা উনি ইংরেজির হুবহু প্রায় হুবহু অনুবাদ করছেন, এরকমও আছে। ইভেন জীবনানন্দ দাশের সবচেয়ে জনপ্রিয় কবিতা বনলতা সেন, এটাও একটা বিদেশি কবিতার অনুবাদ, মানে প্রায় অনুবাদ, যদিও এটা মৌলিক কবিতা, এবং উনি অনেক অদ্ভুত অদ্ভুত মজার মজার অনুবাদ করছেন। সো একটা প্রভাব থাকে। এখন বিষ্ণুদের সাথে এবং অমিয় অমিয় চক্রবর্তীর সাথে যেটা হয়েছে এবং জীবন্ত দাসের সাথে যেটা হয়েছে, সেটা হচ্ছে বিষ্ণুদে 30-এর কবি, তো বিষ্ণুদে একই সাথে 40-এরও কবি আমার পর্যবেক্ষণ অনুযায়ী। 40-এর কবিতার যে সাউন্ড, 40-এর কবিতার যে স্বর, সেই স্বর বিষ্ণুদের মধ্যে ছিল। উনি একই সাথে 40-এর কবিও। আর তুই যদি বলিস স্পষ্ট করে যে বিষ্ণুদেব একদম পাশ্চাত্য দিয়ে খুব বেশি প্রভাবিত ছিল, এইটার পক্ষে তোর কি যুক্তি থাকবে? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা হোল্ড অন, আমি এটার উত্তর নিব। আর অমিয় চক্রবর্তী, হ্যাঁ উনি অবশ্য পাশ্চাত্য প্যাটার্নে কবিতা লিখছেন, সে অর্থে জীবনানন্দ দাসও পাশ্চাত্য প্যাটার্নে কবিতা লিখছেন। জীবনানন্দ দাসের প্যাটার্ন পুরোটাই পাশ্চাত্য, একদম ওয়েস্টার্ন, পুরাই ওয়েস্টার্ন। কোথায় প্রবলেম জীবনানন্দ দাসকে কেন তবু আমাদের মনে হয়? কারণ উনার শব্দ চয়ন, যেমন উনি বলতেছেন হলুদ কঠিন ঠ্যাং, তারপরে বলতেছেন ছাতকুড়ো মাখা, এগুলো একদম খুবই লোকাল ল্যাঙ্গুয়েজ। প্রচুর এরকম সিন আছে, প্রচুর এরকম ইমেজ আছে, এবং ওনার এরকম প্রচুর ওয়ার্ড আছে যেগুলো উনি ইউজ করতেছেন বলে এটাকে একদম বাঙাল বানায় দিচ্ছেন। উনি শুধু বাংলা শব্দ দিয়েই বিদেশি ভাষাকে, মানে বিদেশি শব্দকে রিপ্লেস করেন নাই, উনি আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন। এই যে হতেছি, এটা কোনো ভাষা হইলো? এটা কোনোদিন ছিল? বঙ্কিমের আমল, এটা দেখলে বঙ্কিমচন্দ্র তো হার্ট অ্যাটাক করতেন। আরে বাবা, ফাইজলামি করতে আসছে নাকি এ লোক? এটা কি ধরনের কথা? একজন উনি আগে কবিতায় লিখতো দেহ, বডি শব্দটা যে ইংরেজি, এই বডি শব্দের বাংলা লিখতো দেহ। জীবন্ত দাস লিখলেন শরীর, শরীর। এটা শুনেই তো সজনীকান্তদের মাথা নষ্ট। আরে এটা কি ধরনের কথা? এগুলা কি কবিতার ভাষা নাকি? এগুলো উনি করছেন। তারপরে যদি হলুদ কঠিন কঠিন ঠ্যাং শোনে, ঠ্যাং, এই শব্দ যদি কবিতায় শোনে, তাহলে তো ওদের এগুলা হইছে। তো যার কারণে এটা আরো বেশি লোকাল মনে হয়, আরো বেশি বাংলা মনে হয়, বিশেষ করে আরো বেশি পূর্ব বাংলার মনে হয়। কারণ ওনার মানে এই ধরনের এই শব্দগুলোর রুট আসলে পূর্ব বাংলা। এইসব সিন, ছাতকুড়ো মাখা, ছাতকুড়ো মাখা আমের আমের কান হয় না, আম গাছে, এগুলা এগুলা তো পশ্চিম বাংলায় নাই। হলুদ কঠিন ঠ্যাং, লাউয়ের তারপরে হইতেছে মেঠো চাঁদ কবিতা আছে জীবন্ত দাশের। মেঠো চাঁদ খুবই ছোট একটা কবিতা এবং খুবই প্যারাডক্সিক্যাল ডাইমেনশনাল একটা কবিতা, খুব মজার, লিখে রাখতে পারিস, পরে পড়িস, মেঠো চাঁদ। তো এই কবিতার মধ্যে উনি যেসব ওয়ার্ড ব্যবহার করতেছেন, কাস্তের মতো কি সব, এগুলা তো আরো লোকাল বানায় ফেলছে। মাঠ এবং চাঁদকে এক জায়গায় নিয়ে লোকাল বানায় ফেলতেছে। সো এটাকে দেশি মনে হইতেছে। আর অমিয় চক্রবর্তী এইটা করতে পারেন নাই বলে উনারটাকে করতে পারেন নাই, মানে করেন নাই, দ্যাটস ওয়াই এটাকে উনাকে আমরা ওয়েস্টার্ন বলতেছি। আসলে এটা সত্যি না। এবার তুই বল বিষ্ণুদে কোথায় ওয়েস্টার্ন, মানে ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে ওনাকে তো ওয়েস্টার্ন মনে হইতেছে? বিষ্ণুদের বেশ কিছু উপমা দেখেছি, যে উপমাগুলোতে মানে এই মুহূর্তে আমার নাম মানে আমি এক্সাক্ট হচ্ছে পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না, কিন্তু আমার হচ্ছে যখনই ওনার কবিতা পড়তে গেছি আমার কাছে মনে হচ্ছে যে উপমাগুলো পাশ্চাত্য থেকে আনা। যে আর আপনি রবীন্দ্রনাথের জীবনানন্দের যে ব্যাপারটা ব্যাখ্যা করলেন, এই জিনিসটা আমি রবীন্দ্রনাথের মধ্যেও পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ পাশ্চাত্য থেকে আনছে, কিন্তু যে রিপ্লেসমেন্টটা এখানকার করছে, তো সেদিক দিক না, থেকে জীবনানন্দ একই কাজই জীবন্ত দাস এবং রবীন্দ্র, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ওকে। জীবনানন্দ একই কাজই করছেন, কিন্তু আর কি মানে 30-এর যারা কবি এনারা একেবারে মানে প্যাটার্নটাও ওখানকার নিচ্ছেন, মানে অনুবাদ তো করেছেন আর কি, অনুবাদ ছাড়াও যেগুলো নিজেদের সৃষ্টি বলছেন সেটাও অন কাইন্ডস অফ অনুবাদই মনে হচ্ছে আর কি। 30। হ্যাঁ, 30-এর দশক বা এই যে অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সমর সেন, এদের সময়টার কথা বলছি, মানে 30-40 আর কি। না, এখানে কয়েকটা ঘটনা ঘটছে। তো কয়েকটা ঘটনা ঘটছে, সময়ে কি নিব অবশ্য, অনেকে জোর করে আটকে আছে নাকি জানি না। ভাই আমরা তো তো আড্ডা দিচ্ছি, এখন যদি কেউ চায় জয়েন থাকলো, আর না থাকলে আমরা কথা বলবো আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ঠিক আছে, ওকে। তো ব্যাপারটা এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে তুই যেটা বললি রবীন্দ্রনাথের মধ্যেও পাইছিস, তোর এই পর্যবেক্ষণটা আসলে ঠিক না। রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ, এই দুইজনের মধ্যে আকাশ এবং পাতাল, এই দুই রকমের ব্যতিক্রম।
রবীন্দ্রনাথের একটা ভাষা কাঠামো আছে নিজস্ব, এটাকে বলা হয় রাবীন্দ্রিক। রাবীন্দ্রিক একটা ভাষার নামই আছে, একটা ভাষাই আছে, তার নাম রাবীন্দ্রিক। অর্থাৎ উনি ইংরেজিকে যেভাবে রিপ্লেস করতেছেন এটার একটা নিজস্ব ধারণা আছে। যেমন উনি রোমান্টিক এবং ওনার আমি বলবো না যে উনি অনুবাদকে ওয়েস্টার্ন অনুবাদ করছেন, উনি অবশ্যই বাংলায় লিখছেন। ওনার রবীন্দ্রনাথের যে ভাষা, সেই ভাষা মূলত বাংলা এবং সংস্কৃত ঘেঁষা বাংলা, সংস্কৃতের পরিবর্তিত বাংলা। বাংলায় তো বিভিন্ন রকমের সাউন্ড আছে, বিভিন্ন রকমের ওয়ার্ড আছে, তার মধ্যে কিছু আছে লোকাল, কিছু আছে বিদেশি, কিছু আছে সংস্কৃত। তো রবীন্দ্রনাথের ভাষা মূলত সংস্কৃত ঘেঁষা, আর জীবনানন্দের ভাষা হচ্ছে লোকাল ঘেঁষা। তবে জীবনানন্দ দাশ প্রচুর সংস্কৃত ঘেঁষা শব্দ ব্যবহার করছেন, সফল ব্যবহার যাকে বলে। রবীন্দ্রনাথের ভাষা কাঠামো আর জীবনানন্দ দাশের ভাষা কাঠামো একদমই আলাদা। এই পর্যবেক্ষণের সাথে আমি একমত না, এবং এর পক্ষে আমার আরো শক্তিশালী যুক্তি আছে, সময় পেলে একদিন এটা নিয়ে কথা বলবো। আর বিষ্ণুদে যেটা করছেন, বিষ্ণুদের ব্যাপারে যে তোর যে অভিমত, এটাও আসলে পুরোপুরি ঠিক না। যেমন উনি ওয়েস্টার্ন প্যাটার্নে কবিতা লিখছেন, দিস ইজ নট ট্রু। বিষ্ণুদের একটা কবিতার প্যাটার্ন হচ্ছে স্লোগান ধর্মিতা। যেমন কি যেন একটা কবিতা আছে না বিষ্ণুদের, গান গায়ে হাতুড়িও কাস্তে, মনে পড়ছে না। ওই যে গান আছে পুতুল মুখোপাধ্যায়ের একটা গানও আছে এটা নিয়ে, যে চিমনির মুখে শুনি সাইরেন শঙ্খ, গান গায়ে হাতুড়িও কাস্তে। চিমনির মুখে শুনি সাইরেন শঙ্খ, গান গায়ে হাতুড়িও কাস্তে। টোনটা দেখছোস? টোনটা হইতেছে স্লোগানের টোন, স্লোগান মিছিলে স্লোগানের টোন। আর উনি ছিলেন মূলত মার্কসিস্ট। তো উনি ওনার কবিতায় স্লোগান ধর্মিতা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল। যেহেতু মার্কসিস্ট, ওনাকে কবিতার মধ্যে দিয়ে নীতি কথা প্রচার করতে হয়, মানুষের মুক্তির কথা প্রচার করতে হয়, সত্য বলতে হয়, প্রতিবাদ করতে হয়। তো ওনার কবিতার ভাষা, ওনার কবিতার সাউন্ড ছিল মার্কসিস্ট, স্লোগান ধর্মী। আর উনি যেহেতু রাজনীতি করতেন এবং ওনার কবিতার অন্যতম উদ্দেশ্য যেহেতু ছিল লোকজনকে কনভিন্স করা, লোকজনকে মুক্তির বাণী দেওয়া, লোকজনকে সমাজতন্ত্রের দীক্ষা দেওয়া, তাদেরকে আশার বাণী শোনানো, যার কারণে উনি গণসঙ্গীতের সাথে খুব কানেক্টেড ছিলেন। গণসঙ্গীতের সাথে উনার সংশ্লিষ্টতা ছিল, সংযোগ ছিল, এবং তা দিয়ে প্রভাবিত ছিলেন। যার কারণে উনি একদম লোকাল যে যে সাউন্ড এবং ওয়ার্ডস, যেগুলো জনগণ, সাধারণ মানুষজন তাদের গানে ব্যবহার করে, গণসঙ্গীতে যেসব শব্দ এবং যেসব ভাষা ব্যবহার হয়, সেই ভাষা কাঠামো উনি তার কবিতায় প্রয়োগ করছেন। যার কারণে ওনার কবিতা কেউ তুই সরাসরি ওয়েস্টার্ন অনুগত বলতে পারিস না। তবে ওই সময় আধুনিক কবিতায় মানে কনসেপ্টের জায়গা থেকে ওয়েস্টের তো প্রভাব আছেই, কিন্তু তুই যে জায়গা থেকে বলতেছিস, যদি আমি ভুল না বুঝে থাকি তাহলে তুই ভুল বুঝছিস। হতে পারে ভাই। আচ্ছা, আপনার ডিসকাশনগুলো ঠিক আছে, আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য তাহলে শেষ করে দিই। সেটা হচ্ছে যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার কথাগুলো কষ্ট করে শোনার জন্য। যদিও বিশেষ কোনো তথ্য আমার কাছে নাই এবং আমি আসলে তেমন কোনো তথ্য দিতে পারি নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়তে পছন্দ করি, আর জীবনানন্দ দাশের কবিতা পড়তে পছন্দ করি। জীবনানন্দ দাশের কবিতা হচ্ছে আমার জীবনে পড়া এমন কবিতা যেগুলো আমাকে সবচেয়ে বেশি আক্রান্ত করেছে। একদম মনে হচ্ছে যে মানে একদম মহামারীর মতো আক্রমণ করে যাকে একদম মানে আক্রান্ত করে ফেলছে আমাকে, এরকম কবিতা। তো জীবনানন্দ দাশের প্রতি আমার বিশেষ মুগ্ধতা আছে, কিন্তু একজন আধুনিক সাহিত্য সাহিত্য পাঠের ছাত্র হিসেবে আমি যথাযথ নির্মোহ জীবনানন্দ দাশের প্রতি যেই বিশেষ মুগ্ধতা, যেই পূজা, যেটা রবীন্দ্রনাথকে একসময় করা হতো এখন জীবনানন্দ দাশকে করা হয়, সেটা আমার নাই। ফলে জীবনানন্দ দাশ হচ্ছেন নিরীহ মানুষ, তো রাজনীতি করতেন না, তো তাকে নিয়ে সমালোচনা করার জায়গা নেই আসলে, যার কারণে এটা ঘটছে। হোয়াট এভার, এই জায়গা থেকে জীবনানন্দ দাশকে নিয়ে বলার মতো আসলে বেশি কিছু নাই। জীবনানন্দ দাশকে নিয়ে যা বলার আফসানা খান জান্নাতি প্রায় সবই বুদ্ধদেব বসু বলে দিয়ে গেছে, যার কারণে জীবনানন্দ দাশকে নিয়ে নতুন কিছুই বলার নাই। আমি চাই
জীবনানন্দ দাশ খুব বেশি জনপ্রিয় না, মানে জনপ্রিয় ধারার কবি বলতে যা বোঝায় সেরকম না। যেমন সাদাত হোসেনের কবিতা সবাই টাইমলাইনে থাকে, হেলাল হাফিজের কবিতা থাকে, রবীন্দ্রনাথের দু চার লাইন থাকে, জীবনানন্দ দাশের কবিতা এখন অবশ্য থাকে, তারপরে সে পর্যায়ে জনপ্রিয় উনি নন। ফলে তার কবিতা মানুষ কম পড়তে বেশি পছন্দ করে না। আমি চাই কবি জীবনানন্দ দাশের কবিতার যে গভীরতা, মানুষ আপনারা সেই গভীরতা উপলব্ধি করতে পারেন। এবং আমার বিশ্বাস জীবনানন্দ দাশ তার পাঠকদেরকে আম, তার পাঠকদেরকে বিজ্ঞ পাঠক মনে করতেন, যার কারণে উনি কখনোই তার কবিতার ব্যাখ্যা দেন নাই, কখনোই কোনো বক্তব্যের ব্যাখ্যা দেন নাই, কারণ উনি ওনার পাঠকদেরকে বিজ্ঞ মনে করতেন। তো আপনারা সবাই বিজ্ঞ, অন্তত জীবনানন্দ দাশ তাই মনে করতেন। আপনারা পড়ে দেখবেন জীবনানন্দ দাশের কবিতা। ধন্যবাদ। ওকে সোহান।